সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 53 হবে শ্লোক। তো বিষয় হচ্ছে ত্রিপাপ বর্ষ চিহ্নিতকরণ ও ফলাফল। তো আজ ক্লাস হচ্ছে 24শে এপ্রিল 2026। সংখ্যাতত্ত্ব মোতাবেক 6 তারিখের ক্লাস, অর্থাৎ আমাদের যেটি ড্রাইভার নম্বর সেটি 6, এবং মাস সংখ্যা সাল সংখ্যা মিলিয়ে যেটি কন্ট্যাক্ট নাম্বার সেটি 2, আর শুক্রবার মিলে 8। তো সকাল 8টায় ক্লাস শুরু হচ্ছে। ত্রিপাপ চক্র, ত্রিপাপ বর্ষ চিহ্নিতকরণ ও ফলাফল। এখানে একটু কথা বলতে হয় যে ত্রিপাপ চক্র যদি সরাসরি বই দিয়ে বের করে দেই, আপনাদের কাছে গ্রুপে একটি নোট দিয়েছি, দেখবেন যে নক্ষত্র অনুযায়ী ত্রিপাপ চক্র অঙ্কন কিভাবে করতে হয়। তো সেই অনুযায়ী কিন্তু এখানে এঁকে দেওয়া হয়েছে যে 1 বছর, 2 বছর, মানে 1 2 এগুলো সব বছর, 12 পর্যন্ত, 12 থেকে 36 পর্যন্ত আর আঁকা হয়নি। তো 36 পর্যন্ত কন্টিনিউ এঁকে নিতে হয়। তারপরে হচ্ছে আবার 37 থেকে ওই 48, 48 না, 72 পর্যন্ত এঁকে নিতে হয় পরের লাইনে। তারপর হচ্ছে 73 থেকে 84, নয় 73 থেকে হচ্ছে 12-র গুণিতক কত হয়, 73 থেকে 108 মনে হয়, ন বরং 108, সম্ভবত 108 পর্যন্ত, 108 বছর পর্যন্ত এই ত্রিপাপ চক্রে বয়স বিচার করা হয়। কিন্তু এই ত্রিপাপ চক্রটি বের করা যায়, নিজেরাই হাতে কলমে বের করা যায়। তো সেটি আমরা এখন পরীক্ষার আগে আর ওইদিকে যাব না। তো এটি দিয়ে সাধারণত কি বিচার করতে হয় সে বিষয়ে কিছু কথা বলি। আমরা উচ্চতর ব্যাচের সিলেবাসে আমাদের রয়েছে যে এটি আমরা হরোস্কোপ থেকে কিভাবে আমরা এই ত্রিপাপ বর্ষগুলো বের করব, এটি হাতে কলমে বের করা আমরা শিখাবো। যদি আপনার সঙ্গে থাকেন তাহলে আমরা চেষ্টা করব সামনে। তো এখানে দেখুন, আমার জায়গা না থাকার কারণে প্রথম লাইনটায় লিখেছি কেতু পতাকি, দ্বিতীয় লাইনটায় হবে কেতু কুণ্ডলী, আর তৃতীয় লাইনটায় হবে গুরু কুণ্ডলী। আপনারা এইভাবে একটু লিখে নিন, অথবা আপনাদের ওই যে যে পেজগুলো গ্রুপে দিয়েছি ওখানকার এই যে রবি রবি রয় 24শে এপ্রিল 2026 সকাল 8টায় জন্মগ্রহণ করছে, ঢাকা। এই রবি রায় আলাদা কেউ আসেনি, অর্থাৎ আজকের তারিখ 24 তারিখ, 24শে এপ্রিল 2026, ওই সকাল 8টার টাইম দিয়ে হরস্কোপটি তৈরি করা হয়েছে। তো হরস্কোপে হচ্ছে বৃষ লগ্ন, মিথুনে বৃহস্পতি 7 নম্বর নক্ষত্রে, চন্দ্র হচ্ছে কর্কটে 8, কেতু হচ্ছে সিংহে 11 নম্বর নক্ষত্রে, রাহু কুম্ভে 24 নম্বর হয়, হয়ে গেছে। সুজন, কারেন্ট চলে গেছে না, চলবে কি করে, ও তো থেমে যাবে এখন। কিসের বলে চলবে? হটস্পট? কি দেবে, কেতু কুণ্ডলী কি দেবে, আর কেতু পতাকা কি দেবে, এটি আমাদের একটু জানার দরকার ছিল। তো সেটি আমরা যদি দেখি যে বৃহস্পতি ধনুভাবে বসে আছে, তো বিষলগ্ন সাপেক্ষে বৃহস্পতি কি আমাদের কি দেবে, সেটি বের করতে গেলে বিষলগ্ন সাপেক্ষে বৃহস্পতি কি, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে স্যার সব পাপগ্রহ সময় স্যার। বলেছি। বৃহস্পতি স্যার এমনকি এই যে পাপগ্রহ। পরীক্ষার দিন চলে আসছে, এগুলো কিন্তু আপনারা নোট দেখার সুযোগ পাবেন না, এগুলো সর্বদা মুখস্থ রাখতে হবে। তো বৃহস্পতি বিষলগ্ন সাপেক্ষে প্রথম হচ্ছে পাপক গ্রহ। তাহলে ওই যে রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, এখানে সেটি খাটালে, যদি খাটানো হয় তাহলে কিন্তু এই গতানুগতিক পুঁথিগত বিদ্যা হবে। তো বৃষ লগ্নের জাতক বা জাতিকা যেই হোক, আমরা যদিও রবি রয় লিখেছি, তো সে জাতকই। তো জাতক যদি হয়ে থাকে তাহলে এখানে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে বৃহস্পতি প্রথম পাপক গ্রহ। তাহলে মঙ্গল কি, স্যার মঙ্গল বিশ্বলগ্নে মঙ্গল তো কি? পাপই স্যার, মঙ্গল 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 যে সপ্তম দ্বাদশপতি, মঙ্গল কিছু আছে? স্যার মঙ্গল তো মারক স্যার স্যার। স্যার স্যার মারক হিসেবে যাবে, তারপর স্যার সাউন্ড কি ব্যয়পতি ব্যাপার, হিসেবে ওনাদের কথা আমি শুনতে পাচ্ছি না নাকি? আছে। হ্যাঁ স্যার, আপনার সাউন্ড এখানে অফ থাকবে না? সাউন্ডের সমস্যা হচ্ছে। স্যার পাপ গ্রহের সমানই স্যার। হ্যাঁ, পাপ গ্রহের সমানই হবে স্যার, কারণ ওই শুক্র বৃহস্পতি মঙ্গল আর চন্দ্র, 4টা গ্রহই স্যার বৃষের জন্য খারাপ।
তো মঙ্গল আমাদের অবস্থান সাপেক্ষে ফল দেবে, যেহেতু বৃষ লগ্নের আহ, জাতক জাতিকাদের মঙ্গলের কথা কিছুই বলা হয়নি। তো মঙ্গল আমাদের প্ল্যানেটের অবস্থান অনুযায়ী তার ফলাফল হবে। তো মঙ্গল কি অবস্থানে আছে সেটি আপনাদেরই দেখে নিতে হবে, যে মঙ্গল 26 নম্বর নক্ষত্রে আছে। তো 26 নম্বর নক্ষত্রের, তার মানে সেই কিন্তু শনির নক্ষত্রে মঙ্গল বসে আছে। তাহলে শনির কিন্তু শত্রু আমরা জানি যে রবি চন্দ্র মঙ্গল। আর শনির নক্ষত্রেই কিন্তু আমাদের এই ত্রিপাপ চক্র অঙ্কিত হয়েছে। এই নক্ষত্রটা চন্দ্রের নক্ষত্র 8, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে শনি কিন্তু অলরেডি মঙ্গলের সাথে কানেক্ট হয়ে গেছে। তো যদি মঙ্গলের সাথে কানেক্ট হয়ে যেয়ে থাকে, তাহলে আমাদের আহ কি হবে এই মঙ্গলের ক্ষেত্রে, সেটি আমাদের অনুধাবন করতে হবে। তো আমরা একটু অনুধাবন করে চলে যাই। এইবার তারপর রবি, রবির কথা বিশ্ব লগ্নে বলা হয়েছে যে শুভকারক গ্রহ। তো শুভকারক গ্রহ রবি কিনা সেই গুরুকুণ্ডলিতে বসে আছে। তো গুরুকুণ্ডলিতে আর রবি ওখানে তুঙ্গস্থ হয়ে 1 নম্বর নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে, কেতু নক্ষত্রে বসে আছে। তো কেতু নক্ষত্র বিশেষ করে আমরা বলি যে নিষ্ক্রিয় রবি, রবিটা সক্রিয় রবি আর কেতুটা নিষ্ক্রিয় রবি, এটি আমরা বলে থাকি। তো সেই অনুযায়ী রবি অবস্থান করছে মেষে। সে কিনা লগ্ন সাপেক্ষে চতুর্থপতি। তো চতুর্থপতি রবিকে আমরা শুভকারক বলছি, তাহলে রবি শুভ গেল। মঙ্গলটা শুভ থাকলো কিনা, বৃহস্পতির পরে রাহুর দৃষ্টি পড়লো। বৃহস্পতি 7 নম্বর নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতির নিজের নক্ষত্রে বসে আছে। বৃহস্পতি নিজের নক্ষত্রে বসে স্বয়ং বৃহস্পতির গৃহে দৃষ্টি দিয়েছে। বৃহস্পতি সে দশম ভাবে, সেও দশম ভাবে দৃষ্টি দিয়েছে। আবার তার পঞ্চম দৃষ্টি হচ্ছে ষষ্ঠ ভাবে দিয়েছে। তাহলে এই বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভকারক গ্রহ, যেটি দিয়ে পুঁথি রচনা হয়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আজকে বৃষ লগ্ন। তো বৃষ লগ্নে বৃহস্পতিটা পাপ। তাহলে আমাদের এখানে বৃহস্পতি কি পাপ ফল দেবে না শুভ ফল দেবে, এটি আমাদের বুঝতে হবে। নৈসর্গিক শুভ গ্রহ, যদি পুঁথিগত শিক্ষা নেই, তাহলে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। প্রথম বছর তার বৃহস্পতি ভালো যাবে। মঙ্গল কি হচ্ছে, আমরা লিখবো যে মঙ্গল 26 নম্বর নক্ষত্রে, শনি নক্ষত্রে। তাহলে রবি চন্দ্র মঙ্গল রাহু কেতু, ওই রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, তাহলে মঙ্গল পাপ গ্রহ। তাহলে মঙ্গল তখন আর এখানে আমরা নক্ষত্রে দেখতে যাব না। তো মঙ্গল একটি অশুভ গ্রহ। মঙ্গল কি করে, একটু রক্তপাত ঘটায়, একটু দুর্ঘটনা ঘটায়, মঙ্গলে কিছু রোগ ব্যাধি এগুলো দেয়। সেটি হয়তো আমরা 1 বছর বয়সে বলবো। আর রবি পাপ গ্রহ, তাহলে দুটি পাপ গ্রহ করছে এখানে, বৃহস্পতি শুভ কারক গ্রহ। কিন্তু যখনই ওই পুঁথিগত দিকে যাব, তখন বৃহস্পতি শুভ, দুটি থাকছে পাপ। তাহলে দুটি পাপের ফল দেবো আমরা। জি যে স্যার। একটা পাপ থাকলে ধরেন 33% পাপ ফল হবে, 33.33। আর দুটি পাপ থাকলে 66.66। তিনটি পাপ থাকলে 99.99। এই পাপ হবে। তাহলে দুটি পাপ এখানে 66.66%, যেটা সেটি পাপ হবে। কিন্তু এই নিয়মে যদি যাওয়া হয়, তাহলে কিন্তু আমরা প্রকৃত তার শরীরের বা তার জীবনের কোন জায়গায় আঘাত করবে, সেটি কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। যেমন দেখুন, তারপরেরটায় আসি। এখানে কিন্তু আছে রাহু কেতু মঙ্গল, তাহলে কি তিনটি পাপ গ্রহ আছে না? তাহলে এই 2 বছরে, 2 বছর বয়স বা 38 বছর বয়স বা 74 বছর বয়সে তিনটি পাপ গ্রহ এক লাইনে রয়ে গেছে। তাহলে এই তিনটি পাপ গ্রহ, তিনটি পাপ মানে সর্বদা পাপ। যেমন বলেছে যে রবি বৎসর শূন্য ফল, শির শুল, গায়ের জ্বর, ঘর পড়ে মানুষ মরে, অনেক বিঘ্ন রবি করে। তাহলে রবি শূন্য ফল দেয়, গায়ে জ্বর দেয়, ঘর পোড়ায়, মানুষ মারে, অনেক বিঘ্ন রবি করে, আরো অধা বিঘ্ন দেয়। বুধের বৎসর যবে হয় ভ্রমণ তাহার হয়, মানে বুধের বৎসরে ভ্রমণ হয়। আর আমরা এত যাবৎ জেনেছি চন্দ্র ভ্রমণ করে, ভ্রমণকারক গ্রহ চন্দ্র। কিন্তু ত্রিপাপ চক্রে বুধ হচ্ছে ভ্রমণ করায়। তারপরে হচ্ছে উম ছেক পীড়া, স্ত্রী পুত্র রোগ খায় পাত্র। যেমন শোক বন্দী থাকে অর্থে, যথাসর্বস্ব নাশে বুধে। তাহলে বুধে শোক বন্দী অর্থ যদি বিপর্যয় থাকে, ধন সর্বস্ব এগুলো নাশ করে, সেগুলো আবার বুধে। তারপর শনি মঙ্গল ভূমি সুত, তোমার বৎসর জমে দুটো। মানে শনি আর মঙ্গল যদি একসঙ্গে থাকে, তাহলে সেটি জমের মতো বছর যায়। তো এখানে কোনো শনি মঙ্গল আছে কিনা দেখতে হবে একটু।
আমাদের শনি মঙ্গল কিন্তু নেই। শনি মঙ্গল নেই, তবে 36 পর্যন্ত বসালে হয়তো থাকতে পারতো। তো তারপরে রয়েছে ঘর পড়ে দস্যুতে মারে। ঘর তো পুড়ে যায়, এমনকি দস্যু তস্কর এরা মারে, যথা সর্বস্ব রাজায় হার, মানে হারে, হারে, মানে রাজা যথা সর্বস্ব নিয়ে নেয়। আবার রাহুর বৎসর ডাকুক পায়, নানা দুঃখ অবশ্য পায়। তাহলে রাহু যে বছর পাবে সে বছর নানা দুঃখ পাবে। হাতে পায়ে নাই গোটা, স্থান বস্ত্র নাই পোষ্টা, শনির বৎসর শূন্য ভোগ, বন্ধু বিচ্ছেদ করায় রোগ। শনি যদি থেকে থাকে সে বছর ভোগ হবে না, শূন্য হবে ভোগ, বন্ধু বিচ্ছেদ করাবে। বন্ধু বিচ্ছেদ, আত্মীয় বিচ্ছেদ, প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ, দাম্পত্য বিচ্ছেদ সবকিছুই একটার মধ্যে থাকবে। এবং রোগ ব্যাধিতে আক্রমণ করবে। আর শিলা স্তম্ভ খসে পড়বে, যত অর্জে সব হরে, এটি খনা বলেছে। যদি আমাদের এটিকে একটু খনা বাদে শাস্ত্রকাররা কি বলেছে সেটি যদি বলা হয়, যে ত্রিপাপ চক্রে যে বর্ষে চন্দ্র বুধ বর্ষাধিপতি হবে সেই বর্ষে শুভ বর্ষের অধিপতি উত্তরই থাকে। চন্দ্রবুধ এখানে কোথাও মনে নেই, নেই, কারণ 8 নম্বর নক্ষত্রে চন্দ্রবুধ থাকবে না। থাকবে পরে যেয়ে থাকবে, প্রথম 12 বছরে থাকবে না। তো এই চন্দ্রবুধ যদি একসঙ্গে থাকে তাহলে বর্ষাধিপতি শুভ ফল হবে। আবার যে বর্ষে রাহু শনি বর্ষপতি হবে সেই বর্ষে মৃত্যু তুল্য ফল হবে। তাহলে রাহু শনি একসঙ্গে থাকলে তখন মৃত্যু তুল্য বর্ষপতি হবে। সেই সঙ্গে বর্ষে মৃত্যুতুল্য ফল হবে। এমনকি বৃহস্পতি যদি বর্ষফল হয় তাহলে সুখ হবে। মঙ্গল ও রবি বর্ষপতিতে থাকলে দুঃখ ভোগ হবে। কেতু পতাকিতে, যেটি কেতু পতাকি মানে প্রথম লাইন, সেটিতে বলা হয়েছে কেতু কুণ্ডলী ও গুরু কুণ্ডলী এই তিন মতেই যদি পাপ গ্রহের বর্ষ হয় তাহলে সেই বর্ষে জীবন সঞ্চয় হয়ে থাকে। আর বৃহস্পতি শুক্রের বর্ষে রাজ্য লাভ হয়। তা সবাই কি রাজ্য লাভ হয়? বৃহস্পতি শুক্র হলে রাজ্য পায় সবাই? আমি ল্যাপটপটা একটু চার্জ দিয়ে নিই। এই পাপে যে পড়েছি, মানে এরকমের পাপ আর চলবে না। এই পাপে কি করে পরীক্ষা হবে এটাই ভাবতেছি। তো তাছাড়া ধরেন ত্রিপাপ চক্র, বিশেষ করে বৃহস্পতি শুক্র রাজ্য লাভ হবে, তাহলে আমার আবার কি রাজ্য লাভ হবে? আমি কি রাজা? আমি কি রাজার ছেলে? বা আমি কি রাজনীতি করি? তাহলে রাজ্য লাভ কি গিয়ে, মানে বাড়ি পরিবারের মধ্যে সব থেকে আপনি ধনী হবেন বা প্রতিষ্ঠিত হবেন, এরকম কোনো কিছু হবে? হতে পারে। যদি এরকম কোনো কিছু হয় তাহলেও সেটি ধরে নেওয়া যাবে যে শুভকারক হবে। তাছাড়া বিশেষ করে রাহু শনির বর্ষে মহাক্লেশ হয়, রবি মঙ্গলের বর্ষে দুঃখ, কেতুর বর্ষে মহাক্লেশ, এবং চন্দ্র বুধের বর্ষে সুখ। এগুলো আপনারা একটু পড়ে নিয়েন। তো আমি ছবি তুলে পাঠিয়ে দিই। আপনারা এটা যে এখন দরকার, এটা ধীর স্থির মস্তিষ্কে যদি আপনারা না পড়েন তাহলে এটা অনুধাবন করতে পারবেন না। এটা জ্যোতিষ সমীরণ যে গ্রন্থটি আছে ওই গ্রন্থটিতে এটি রয়েছে। আর সব বইতে সবকিছু পাওয়া যাবে না, এটি সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে সব গ্রন্থে সবকিছু পাওয়া যাবে না। তো আমি 3টি পেজই পরপর দিয়ে দেই।
হ্যাঁ, কারেন্ট আসছে, তা কি এইভাবেই চলবে ক্লাস? ও, ঠিক আছে, ঠিক আছে। তো এখন ধরেন আমরা দুটি বড় প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাচ্ছি। স্যার, স্যার আমি আপনার কথার মাঝে স্যার আমি একটা উদাহরণ দিতে চাই স্যার। হ্যাঁ, যেমন বলেন। আপনি যে এলাকায় বিচারটা বললেন স্যার, আপনার বিচারটা যেভাবে আসছে, আমাদের যে তথাকথিত মানে যে শাস্ত্রীয় যে বিষয়, যেমন আমার 1996 সালে আমার বাবা মারা যান। আমি তার রহস্য খুঁজতে খুঁজতে যে কেন বাবা মারা গেলেন সেটা খুঁজতে খুঁজতে অনেক এই স্যারের ক্লাসটা বা স্যারের কাছে জিনিসটা বুঝছিলাম এর আগে। দেখেন আমার এখানে বৃহস্পতি, ওই বছরে আমার গ্রহের সন্নিবেশ ছিল বৃহস্পতি মঙ্গল রবি। বৃহস্পতি আমার মারক এবং বাধক, মঙ্গল আমার তৃতীয় এবং অষ্টম পতি, রবি আমার দ্বাদশপতি। সেই বছরে আমার পিতা মৃত্যু হয়। তাইলে আমাদের গুরুজি যে ব্যাখ্যাটা দিয়ে হ্যাঁ, গেলেন। নিরজ স্যারের সাথে আমি সেই জায়গায় যাচ্ছি। ধরুন আমরা দুটি বড় প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাব। তো ধরেন যদি একটি এই যে নক্ষত্রটার নাম কি, 8 নম্বর নক্ষত্র মানে পুষা নক্ষত্র। ধরেন প্রতিষ্ঠানটি যদি প্রশ্ন করে যে পুষ্যা নক্ষত্রে ত্রিপা বর্ষ চিহ্নিত করে ফলাফল বিশ্লেষণ করো। তাহলে পুষ্যা নক্ষত্রের ত্রিপা বর্ষ চিহ্নিত করে আমাদের ফলাফল বলতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখবো? ঠিক তদনুরূপ আমরা একটু শিখি। তাহলে আমরা কি লিখবো এই বছরে? যদি গতানুগতিক ভাবে লেখা হয় তাহলে রবি মঙ্গল বৃহস্পতি রাহু শনি নৈসর্গিক পাপ গ্রহ, সেই পাপ কয়টাকে যদি আমরা একটু অন্য কালি দিয়ে ঘিরে ফেলি তাহলে তো দাগায় মানে একবারে উল্টে যাবে। কিন্তু একটা ঘর আমরা থাকি, ধরেন উম আমরা রাহু কেতুকে না যে অন্য কোনো দিকে যেতে পারি কিনা। শনি শনি রাহু, রাহু কেতু মঙ্গল, এটাই যায় নাকি সুবর্ণবাবু? 11 নম্বর বছরে যায় রাহু কেতু মঙ্গল। তো এই তিনটি নৈসর্গিক পাপ গ্রহ রয়েছে, ধরেন এখানেও কিন্তু তিনটি নৈসর্গিক পাপ গ্রহ রয়েছে। তো কথা হচ্ছে 2 বছর বয়সের নৈসর্গিক পাপ গ্রহ একই অবস্থানে আছে, কিন্তু যে রাহু কেতু মঙ্গল 2 বছর বয়সে যে জিনিসটি ঘটবে সেই একই জিনিস কি 11 বছর বয়সে ঘটবে? এটি হচ্ছে আমার না। প্রশ্ন। 2 বছর বয়সে যদি ধরেন আপনার ভাই মারা যায়, 11 বছরেও কি আরেকটা ভাই মারা যাবে? 2 বছরে যদি বাবা মারা যায় তাহলে 11 বছরে আবার বাবা আর থাকবে যে আরেকজন মারা যাবে? এইবার ধরেন 2 38 74, তাহলে 2 বছর বয়সে এক ঘটনা ঘটবে, 38 বছরেও সেই সেম রকমের ঘটনা ঘটবে, 74 বছরেও সেম রকম ঘটনা ঘটবে। তাহলে সেই সেম ঘটনা থাকতে তো হবে। ধরেন 2 বছরে আমার গায়ের শার্টটি সুদীপ্ত শার্ট টেনে ছিঁড়ে দিল, বা আমাকে এমন মার দিল শার্ট ছিঁড়ে গেছে। আচ্ছা, আমার 37 বছর বয়সে গায়ে শার্টই নেই, উনি যখন মারতে আসছে তখন শার্ট নেই, উনি ছেড়বে কি? ধরে রাখুন যে কলার ধরে হয়তো মারতে গেছে, শার্টটা ছিঁড়ে গেছে, কিন্তু 37 বছরে আমার তো শার্টই নেই, আমি রয়েছি খালি গায়ে, তাহলে উনি কি ছিঁড়বে? আর মাথায় তো চুল নেই যে চুল ধরে মারবে, তাও তো হবে না। তাহলে একই জিনিস কিন্তু করতে পারছে না। আমার কিন্তু 73 বছরে গিয়ে ওই 74 বছর বয়সে, 74 বছর বয়সেও কিন্তু ওই যদি ষাটের কথা চিন্তা করা হয় তাহলে সে সময় বৃদ্ধ বয়সে দেখা গেল শুয়ে রেখেছে। তো সে সময় আর উনি মারবে কি, বলবে কি দূর, ও বুড়া তো এখানে শুয়েই রয়েছে, ও আর কি করবে, আর ওকে আর মারতে যাবো কেন? এই কথাগুলো যদি আমরা বিবেচনা করতে পারি তাহলে ফলাদেশকে আমরা সম্পূর্ণ ভিন্ন রূপে নিয়ে যেতে পারবো। এটি কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে খুব ভালো ভালো আকারে এর ব্যাখ্যা সহ প্রশ্ন আসে কিন্তু। ধরেন এই যে 11 নম্বর, 11 47 এবং 83 নম্বর বয়সে, তম বয়সে রাহু কেতু মঙ্গল রয়েছে, তাহলে এই জায়গার যে ফল এই জায়গার ফল একই হবে কিনা? তাহলে সেক্ষেত্রে আমরা কি শিখেছি জ্যোতিষশাস্ত্রে? আমরা শিখেছি যে দশা অন্তর্দশা অনুযায়ী ফলের তারতম্য হয়ে থাকে। যে এই জন্মকালীন এখন যেহেতু শনির দশা চলছে, তাহলে শনির দশা আমাদের কত বছর থাকবে, তার পরবর্তী 11 বছরে গিয়ে যদি শনির দশার পরবর্তী দশা কি
বুধ যদি বুধের দশায় এসে যায়, তাহলে বুধের দশা আসলে বুধের ফল দেবে। এটি কিন্তু আমরা শিখে আসছি, আসছি না? অটোমেটিক কিন্তু শিখে আসছি। সবাই একটু খেয়াল করে আগে 10টা মিনিট শোনেন, যদিও আমাদের নেট টেট নিয়ে প্রবলেম গেছে, তো 10টা মিনিট শোনেন, তারপরে বুঝতে পারবেন। তাহলে সেটি কিন্তু আমরা শিখে আসছি। কিন্তু কথা হচ্ছে পতাকি চক্রে বা ত্রিপাপ চক্রে সরাসরি বলা হয়েছে যে ত্রিপাপ চক্রে চিহ্নিত করণ যে বছরগুলো, এই বছরগুলো যে চিহ্নিত হবে যে যে গ্রহ অনুযায়ী, সেই গ্রহের ফলাদেশ অনুযায়ী ফল দেবে। এখানে কোনো দশা অন্তর্দশা মানামানির প্রয়োজন নেই, মানবে না এরা, স্বয়ং নিজেরাই ফল দেয়। যেহেতু পাপটাই 3, মানে কথা হচ্ছে পাপ গ্রহ, তাহলে পাপ গ্রহ আমরা শুধু চিন্তা করব। আমার কথা হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যে শিক্ষা দিয়েছে, লগ্ন সাপেক্ষে যেটি পাপ রয়েছে, যেটি শুভ রয়েছে, সেই অনুযায়ী ফল দেবেন। এইবার পাপপতি ধরেন আপনার এই লগ্ন সাপেক্ষে কি বৃষ লগ্ন, বৃষ লগ্ন সাপেক্ষে হচ্ছে ধরেন চন্দ্রপাপ, চন্দ্রই বললাম চন্দ্রপাপ। শুক্র তাহলে বৃহস্পতি। না, বলি আগে এটা একটু বলি। চন্দ্রপাপ বৃষ লগ্ন সাপেক্ষে চন্দ্র একটি পাপ গ্রহ। জি চন্দ্র স্যার। একটি শনি নক্ষত্রে তৃতীয় ভাবে বসে আছে। তাহলে এখানে চন্দ্র কোথায় আছে? সহজ ভাবে বুঝুন যে এইখানে 4 নাম্বার বছরে চন্দ্র আছে। তাহলে 4 নাম্বার বছরে তার যদি কোনো ভাই বোন হওয়া থাকে, 3 নাম্বার ঘর থেকে আমরা কি বিচার করি? ভাই বোন বিচার করি না? ভাই বোন, ধৈর্য সাহস, মনোবল জনবল, নেতৃত্ব জি স্যার। কর্তৃত্ব, শ্রমিক কর্মচারী, মিত্রভিত্ত, দাস দাসী, তারপরে চেষ্টা বল, কণ্ঠস্বর, তারপরে হচ্ছে অন্ননালী, এগুলো বিচার করি। এগুলো কিন্তু একদম মুখস্থ থাকতে হবে পরীক্ষার আগে। আপনারা অনেকে বলবেন যে স্যার প্রতিষ্ঠান থেকে তো কোনো আমাদের সাজেশন দেয়নি, আমরা কি শিখবো? এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির প্রেসিডেন্ট মহোদয়, প্রেসিডেন্ট স্যার, উনি কিন্তু আমাদের সিলেবাসকে একসেপ্ট করেছেন এবং সিলেবাসের স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছেন। আমি পাঠিয়েছিলাম, উনি বলছে সিলেবাসের বাইরে আমরা কোনো প্রশ্ন করব। তার মানে আমাদের সিলেবাসই হচ্ছে উনি মেনে নিয়েছেন। এটি একটি আমাদের বড় পাওয়া, যে আপনাদের ভয়ের কারণ নেই, ভয় দূর করেছেন কিন্তু সিলেবাস। তাহলে যদি সিলেবাস ভয় দূর করে, উচ্চতররা কি করবে? যারা উচ্চতর ব্যাচের তো সিলেবাস কমপ্লিট হয়নি, সেক্ষেত্রেও কিন্তু আমি ওটি পাঠিয়ে দিয়েছি যে আমাদের এই এই ক্লাসগুলো হয়েছে, আর এইগুলো কিন্তু আমরা শেষ করতে পারিনি। জন্য বলছে তথাস্তু, ওখানেও সিগনেচার করে পাশ করিয়ে এনেছি যে সিলেবাসে যে পর্যন্ত ক্লাস হয়েছে তার মধ্য থেকেই আপনাদের উচ্চতর ব্যাচে যারা আছেন তাদের পরীক্ষাও ওই অনুযায়ী হবে। আমি বলে যাব এই বাড়তি এই যে 1 মাসে যত ক্লাসগুলো পাবো, এই ক্লাসগুলোতে আমি বলেছি যে প্রাথমিক এবং উচ্চতর সবাই একসঙ্গে থাকবে, একই ধরনের মানে ক্লাসে আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করব। তো ধরুন আমাদের এই যে চন্দ্রর কথা বলছিলাম, তাহলে 3 নাম্বার চন্দ্র এখানে রয়েছে 4তম বছরে। 4তম বছরে 2টি চন্দ্র আর একটি শুক্র, তাহলে শুভ কারক গ্রহ এখানে। তাহলে পরিবারে কোনো ছোট নতুন সদস্য আসতে পারে, এর কোনো ভাই বোন আসতে পারে। তাহলে শুক্রের কথা কি বলা হলো বৃষ লগ্ন সাপেক্ষে? শুক্র লগ্নপতি এবং ষষ্ঠপতি। তাহলে যে নতুন শিশু আসবে তার শরীরটা খারাপ করবে শুক্রে, যেহেতু ষষ্ঠপতি আর লগ্নপতি, নাকি ইনার শরীরটা খারাপ করবে? কোনটা করবে? শুক্র যেহেতু পাপ, ইনার পাপ না ওনার ভাই বোন যিনি আসবে তার পাপ? কার পাপ? ব্যক্তির পাপ। এই ব্যক্তির পাপ না? জি স্যার। তাহলে এই পাপে তো আর উনি ভুগবে না, হ্যাঁ? ভুগবে? না স্যার। কিন্তু ভুগবে। তারপর তো ওনাকে না ভুগতে হবে। বললে হবে না, কিন্তু কিন্তু ভুগবে। কেন ভুগবে? না ভুগলে আর আমি ওই জায়গায় যাবো। কারণ 2টি চন্দ্র 63% কিন্তু রয়েছে, 66.66% শতাংশ রয়েছে কিন্তু 2টি চন্দ্র। মিউট করুন, যার ওখানে আনমিউট রয়েছে একটু মিউট করুন। তো এই যে 2টি চন্দ্র রয়েছে, মানে চন্দ্রের প্রখরতা কিন্তু এখানে বর্ধিত রয়েছে 4 বছর বয়সে। সেই চন্দ্র কিনা শনি নক্ষত্রে 8 নাম্বার নক্ষত্রে রাজ্যকারক গ্রহের নক্ষত্রে বসে আছে। বুঝতে পারছেন? তার মানে এমন হতে পারে যে শনি রাজ্যকারক গ্রহ, বিষলগ্ন সাপেক্ষে শনি রাজ্যকারক গ্রহ, শনির নক্ষত্রে চন্দ্র বসে থেকে নিশ্চয়ই ক্ষতি সাধন এমন কিছু করেনি। শনি তার তৃতীয় দৃষ্টি, মানে এই চন্দ্র শনি নক্ষত্রে থেকে, কই শনি কোথায়? শনি তৃতীয় দৃষ্টি লগ্নের উপর পড়েছে, দেখেন। তাহলে রাজ্যকারক গ্রহ বৃহস্পতির গৃহে থেকে সে লগ্নে দৃষ্টি দিয়েছে, তার মানে তাকে কিন্তু এমন কোনো কিছু করেনি।
এই জাতকের কিন্তু দুটি চন্দ্র এখানে রয়েছে, আমি বারবার করে বলতেছি দুটি চন্দ্র কিন্তু রয়েছে। আবার বললেন ভাই বোনকে, আবার কিন্তু আমি বললাম ভাই বোনকে কি ইফেক্ট করবে, দেখেন কোন দিকে করবে। তাহলে শনি এই দৃষ্টি দিল, আর হচ্ছে শনি পঞ্চমে দৃষ্টি দিল। তাহলে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে বিদ্যাভাবে দৃষ্টি দিচ্ছে, ওখান থেকে পিতামাতা গুরুজন, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা, তারপরে হচ্ছে ক্ষমা দয়া মায়া উদারতা, তারপরে কল্পনা শক্তি, লটারি ফাটকা, তারপরে বিশেষ করে পুত্র সন্তান, এইগুলো তো আমরা বিচার করি। তাহলে সেই পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে তো মঙ্গল বুধও দৃষ্টি দিচ্ছে। তাহলে শনি রাজ্যকারক গ্রহ, মঙ্গল কি বিশ্বলগ্নে তো কোনো কিছু না। আর কি হয়েছে যে শুক্র, ও না, শুক্রের দৃষ্টি নেই। তাহলে শনি মঙ্গল বুধ তিনজনেই দৃষ্টি দিয়েছে পঞ্চম ভাবে। আর দশম দৃষ্টি গিয়ে পড়েছে অষ্টম ভাবে, অষ্টম ভাবে কোনো গ্রহ নেই, কিন্তু অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাহলে এই যে শনি দৃষ্টি দিল, শনির নক্ষত্রে উনি জন্মগ্রহণ করার কারণে ত্রিপাপ চক্রটায় দুটো চন্দ্র এবং শুক্র নিয়ে এই 4 নম্বর বছরটি আসলো। আমরা এই 4 নম্বর বছরটা বলবো। শুক্রের অবস্থান, শুক্র যেহেতু ব্যয়পতি, শুক্র যেহেতু এখানে ব্যয়পতি নয়, লগ্নপতি এবং ষষ্ঠপতি, সে হচ্ছে আপনার বিশ্বলগ্নের মূল পাপ গ্রহ। দেখেন, দেবগুরু দত্তগুরু দুজনই পাপ গ্রহ। তাহলে দেবগুরু রাহু দ্বারা পীড়িত, আর দত্তগুরু কিনা সে শুক্র আর রবির সঙ্গে বসে রয়েছে, মানে তো আর বোঝেন তো যে শুক্র রবির সাথে বসে থাকলে কি হয়, রবি বুধ এদের সাথে চন্দ্রের সাথে বসে থাকলে যা হয় এটা তো আপনারা জানেন যে শুক্রের দুটো শত্রু, একটি রবি একটি চন্দ্র। তো সেখানে বসে আছে, এবং কি 3 নম্বর নক্ষত্র মানে কৃত্তিকা মানে রবির নক্ষত্র, সেই রবির নক্ষত্রে রবিকে সঙ্গে নিয়ে বসে আছে দ্বাদশে ব্যয়ের ভাবে। তাহলে শুক্র তো ওখানে ব্যয় করাবে। তাহলে 4 বছর বয়সে তার যে ভাই বোন হবে, হওয়ার পরে তার যে আর্থিক ব্যয় হবে, বা ধরেন তার যে শরীর কষ্ট হবে, দুজনে দেখা গেল ওই বাচ্চাকে হয়তো বলে করতে গিয়ে সেই নিজেই গড়িয়ে পড়লো, এমনও করতে পারে, পড়ে তার কোনো আঘাত লাগলো, সেই আঘাতে চিকিৎসালয়ে ব্যয় হলো। মানে এটা অনুভব করতে হবে, ফল দিতে হবে এমন না, আমাদের অনুধাবন করতে হবে। আমাদের ফল দিতে হবে যে ত্রিপাপ বর্ষে যে যখন বড় কিছু ঘটবে তখন। কিন্তু এই সময়টাই তো কিছু দেবেই। তাহলে উনার যদি রাজ্য কারক গ্রহ শনি নক্ষত্রের চন্দ্র থেকে শনি চন্দ্র যুক্ত আবার 20 যোগ, তেমন কিছু হতে পারে না যে ওই তার বড় ভাই বা বোন, ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, মা একটু এদিক ওদিক গেছে, খাবার দিতে হবে, সে খাবার দিতে যে এই দূরের ওষুধ দিছে, হতে পারে না। মুখে ফিডারের একটার খাবার দুটো ফিডার বানিয়ে রেখেছে, একটা ফিডারের খাবার পচে গেছে। শনি কিন্তু পচনশীল রোগগুলো দেয়। তো ও তো আর বোঝে না, 4 বছর বয়সের বাচ্চা এই কি বুঝবে, ও তো মনে করতেছে ভাই কাঁদছে, যাই ওই ফিডারটা, মা তো ফিডার দেয়, কাঁদতে লাগবে। এবার পচা একটা ফিডার মায়ের পরিষ্কার করতে মনে নেই, ওইটা নিয়ে ওর গালের ভিতর দিল ঢুকায়, সে তো ক্ষুধায় খেয়ে নেবে। কি হতে পারে, এটি অনুধাবন করতে হবে। যদি ওইভাবে অনুধাবন করতে পারি, তাহলে দেখা যাচ্ছে এই যেমন দশম ভাবে রাহু, তাহলে দশম ভাবে রাহু মূল ত্রিকোণে এবং আনন্দময় অবস্থানে 24 নম্বর নক্ষত্র নিয়ে বসে আছে স্বয়ং রাহুর নক্ষত্রে। তাহলে রাহু প্রভাবশালী। এমনকি রাহু ধনভাবে দৃষ্টি দিয়েছে, রাহু কোথায় দৃষ্টি দিয়েছে হচ্ছে চতুর্থ ভাবে, এই রাহুর দৃষ্টি পড়েছে ষষ্ঠ ভাবে, আর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে একাদশ ভাবে। তাহলে এই কয়টা ভাবে দৃষ্টি দিয়েছে। তাহলে রাহু স্বয়ং রাহু রাহুর নক্ষত্রে অবস্থান করে শক্তিশালী হয়েছে। আপনাদের কিন্তু একটি জিনিস শিখিয়েছি আমরা, যেমন কুম্ভের রাহু, এইবার সাতী নক্ষত্রে তুলার রাহু, আর হচ্ছে রাহু কোথায় থাকে, আর হচ্ছে আদ্রা নক্ষত্র মানে অম্বুবাসী, মিথুনের রাহু। এই 3টি রাহুর মধ্যে ফলাফল ভিন্ন, এটা আমরা শেখাইনি আপনাদের, শিখিয়েছি কিনা? কি কেউ কথা বলেন না কেন, না আমার এখানে জি সাউন্ড স্যার। আসছে? বলছি হ্যাঁ, জি স্যার। জি স্যার নেট প্রবলেম হচ্ছে। শিখিয়েছি না? তাহলে জি যদি স্যার বলা হয় যে কুম্ভের রাহু, এই কুম্ভে না থেকে যদি তুলার 15 নম্বর নক্ষত্রে রাহু থাকতো, তাহলে সেই রাহু কেমন হতো? আর আদ্রা নক্ষত্রের রাহু তো সে নিজেই ভিজে যায়, জগৎ ধরণীকে ভিজিয়ে দেয়। বুঝতে পারছেন? ধরণীর বুকে রক্তক্ষরণ ঘটায়, এটা বুঝতে হবে।
বসমতা ঋতুগতি হয়, মানে ধরনী বুকে রক্তক্ষরণ হয়। তাহলে মিথুনের রাহু, আমরা ওই যে বলেছি কেন বৃষের রাহু তুঙ্গস্থ অপেক্ষা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার মিথুনের রাহু কেন তুঙ্গস্থ বলেছে, এটির ব্যাখ্যাও দিয়েছি। তাহলে কর্মভাবে রাহু বসে আছে, এখানে রাহু কিন্তু এই বছরে আছে, রাহুর সঙ্গে মঙ্গল আছে, আর কেতু তো চতুর্থ ভাবে আছে। তাহলে এই যে 2 বছর বয়সে তার কি হবে? চতুর্থে কেতু মানে কি, বন্ধু তারা ক্ষতি হবে। তাহলে ওই 2 বছর বয়সে তার আবার বন্ধু আসবে কোন জায়গায়? আসবে, কোনো বন্ধু আসবে? এটা কিন্তু না। বিবেচনা করতে হবে। এইবার মঙ্গল, মঙ্গল হচ্ছে 26 নাম্বার নক্ষত্র, মানে শনির নক্ষত্রে অবস্থান করছে, শনি রাজ্যকারক গ্রহ, তার নক্ষত্রে অবস্থান করছে। তাহলে মঙ্গল 26 নাম্বার নক্ষত্রে একাদশে প্রাপ্তি এবং প্রত্যাশার ঘরে, সে স্বয়ং শনিকে সঙ্গে নিয়ে বসে আছে বৃহস্পতির ঘরে। সেখানে রাহু দৃষ্টি দিয়ে মঙ্গলের যে ঔদার্য সেটা তো নষ্ট করেছে, আর উপরন্তু শনির সাথে সহাবস্থান করে সে কিন্তু আগামী, যদিও শনির শত্রু রবিচন্দ্র মঙ্গল, এটি ভুলে গেলে চলবে না। তাহলে মঙ্গল যে পাপফল দেবে, তার যে সপ্তম পতি এবং দ্বাদশ পতি, যে দ্বাদশ পতিত্ব যে নেগেটিভ ফল দেবে, সেটি কিন্তু শনি দিতে দিচ্ছেন। প্রথম কথা, রাহু দৃষ্টি পড়ার কারণে আরো দিতে পারছেন। তাহলে মঙ্গল শান্ত হয়ে গেছে। তাহলে মঙ্গল যদি শান্ত হয়ে যায়, তাহলে এখানে রাহু যুক্ত মঙ্গল আর ওখানে রাহু দৃষ্ট মঙ্গল, এই বয়সটা যে 2-তে না যেয়ে যদি ধরেন আপনার 38-এ যায়, তাহলে 38 বছর বয়সে কি এই রাহু মঙ্গল কেতু কি তার কর্ম নিয়ে নেবে, নাকি কর্ম পরিবর্তন করে ভালো কিছু হতে পারে? আচ্ছা, এই বয়সের জন্য তো সেটা 38, স্যার 38 বছরের হিসাবে স্যার বলতেছেন না এখন, নাকি স্যার 2 হ্যাঁ, বছরে? 38 বছর, 2, 38 আর 74। আমার হ্যাঁ, কথা হচ্ছে 38 বছর বয়সে প্রথমে রাহু রয়েছে কেতু পতাকিতে, তাহলে এর শুরুতেই কি 38 বছর শুরুতে তার চাকরি চলে যাবে? যেহেতু কর্ম হবে রাহু। 2 বাদ দিলাম, 2 বছর বয়স ধরেন শিশু কালো বাদ দিলাম, যাবে? না স্যার। সুভাষবাবু একটু বলেন, আমাদের জেকে দেব স্যার নেই না? আমি তো স্যার দেখতে পাচ্ছি না। ওই 2 বছর বয়সে তার বন্ধু থাকবে, বাচ্চাদের বন্ধু বাবা মা, হয়তো বাবার যে কোনো একটা ক্ষতি হইতে পারে, মায়ের দিয়ে পড়ে যেতে পারে। হ্যাঁ, 2 বছর বয়সে বন্ধু থাকবে গুরুদেব। আচ্ছা, এইবার ওই যদি 38 বছর বয়সে তার কর্ম পরিবর্তন হয়, সেই কর্মটা কি আরো ভালো পাবে পরিবর্তন করে, নাকি কর্ম হারিয়ে সে নিঃস্ব হবে? স্যার কি বলে, আমারও দশম ভাবে কেতুদেব বসে আছে, রাহুদেবের দশা আসে, আমারও চাকরি চলে গেছে। ঠিক আছে, আর স্যার, বর্তমানে আমি জ্যোতিষ শিখতেছি। এই বিষয়ে এবার অনুধাবন করুন কি বলা যায়। স্যার যদি ব্যক্তিগতভাবে এই ব্যক্তিকে বিচার করা হয়, তাহলে তো স্যার তার রাহু মূল ত্রিকোণস্থ রাহু, তো তাকে সবসময় কাজ দিবেই। যদি তার জন্মছক বিচারে রাহুর অবস্থা বিচার করে আর এই ত্রিপাপ চক্রে দেখি। এখানে একটু আমি যে কথাটা বললাম, যদি মিথুন রাশির আদ্রা নক্ষত্রের রাহু হতো, তাহলে কি হতো, তার ধন শূন্য হতো, মানে চাকরি চলে যেতই। ওই মিথুনে কিন্তু এই তখন কর্মভাবে দৃষ্টি দিত, ভেবে দেখেন, অর্থাৎ দৃষ্টিতে ক্ষতি করতো সেটি। এই চাকরি এখানে পরিবর্তন হবে, কারণ মূল ত্রিকোণস্থ রাহু, রাজ্যকারক গ্রহ শনি, শনিকে দৃষ্টি দিয়ে তাকে ধ্বংস করেনি কোনো রকমে, শান্ত করেছে। আর সপ্তম পতি প্রবৃদ্ধির জায়গা, দ্বাদশ পতি ব্যয়ের জায়গা। সেই প্রবৃদ্ধি কারক কিনা আগে কিন্তু দমিত হয়েছে, যদিও দমিত হয়েছে, সেখানে বুধ যে পঞ্চম এবং ধনপতি, বুধ যে বুধের নক্ষত্রে স্বয়ং বসে আছে, সে কোনো সাপোর্ট কিন্তু দেবে, দেওয়ার কারণে আমি বলবো যে 38 বছর বয়সে তার যে কর্ম পরিবর্তন হবে, হতেই পারে, কিন্তু যেটা হবে সেটা আরেকটু ভালো কিছু বা বেটার কিছু হবে। কর্ম পরিবর্তনটা এটা ভালো। এটি হচ্ছে যার যার আজকে থেকে পরীক্ষার আগ পর্যন্ত ধরে নেন, যদি পরীক্ষায় আসে যে আহ, আহ, ধরেন অশ্লেষা 9, 9, 18 এবং 27 নাম্বার নক্ষত্রের ত্রিপাপ বর্ষ অঙ্কন পূর্বক তার ফলাফল বিশ্লেষণ করুন, তাহলে ওই একটি হরস্কোপ কিন্তু লাগবে। ধরেন প্রতিষ্ঠান করলো কি, ওই শুধু ত্রিপাপ বর্ষ অঙ্কন করে ফলাফল দিতে বলল, কিন্তু হরস্কোপ না হলে কি আপনি দিতে পারবেন ফলাফল? কিন্তু পারবেন, আমার শিক্ষার্থীরা পারবে। কি পারবে? তখন বলবে যে হরোস্কোপ, আপনাদের উত্তরটা এরকম হবে যে হরোস্কোপ যেহেতু এখানে জাতকের জন্ম তারিখ নেই প্রশ্নে, তো জন্ম তারিখ না থাকার কারণে আমাদের
নৈসর্গিক পাপ এবং নৈসর্গিক শুভ গ্রহের দিকে যেতে হচ্ছে। তো নৈসর্গিক শুভ গ্রহ অমুক অমুক নৈসর্গিক শুভ আর অমুক অমুক গ্রহ নৈসর্গিক পাপ গ্রহ। তো এই এত এত বছরে নৈসর্গিক পাপ গ্রহ এইভাবে পড়ার কারণে তার এই ক্ষতি হতে পারে, আর এই গৃহে নৈসর্গিক শুভ কারক গ্রহ পড়ার কারণে এই দিকে পজিটিভ পেতে। শেষ উত্তর। তখন কিন্তু ওই প্রতিষ্ঠান ভাববে যে বাহ, আমরা তাহলে একটি জন্ম তারিখ দিয়ে দিলে এই শিক্ষার্থীরা খুব সুন্দর লিখতে পারতো মনে হয়, খাতা দেখতে গিয়ে কিন্তু ওনাদের হৃদয় লাগবেই। তো আমি চাইবো যে নিশ্চয়ই আমার শিক্ষার্থীরা তাদের মনকে একটু চমকে দিই, যেন একটু তাদের অনুভূতি শক্তি জাগ্রত হয় যে আমি কি শিখাবো, এমন উত্তর যেন আপনাদের তরফ থেকে আসে, তার জন্য বলতেছি। তারপরে ধরেন রবি বুধ বুধ ও রবি বৃহস্পতি বুধ, তাহলে বৃহস্পতি আর বুধ ওখানে কোনো কানেকশন তৈরি হয়নি, তাহলে রবি একটি পাপ গ্রহ। ও এই ঘরটা দেখেন 6, এই যে চন্দ্র শুক্র বৃহস্পতি তিনটি শুভ কারক গ্রহ আছে, এটা একটু দেখে আসুন। চন্দ্র শুক্র আর হচ্ছে বৃহস্পতি, তিনটি নৈসর্গিক শুভ কারক গ্রহ বসে আছে, কিন্তু প্ল্যানেট সাপেক্ষে বৃহস্পতি কিন্তু পাপ প্রথম। আবার প্ল্যানেট সাপেক্ষে এখানে কোথায় রাখ দিলাম শুক্র বৃহস্পতি চন্দ্র, তাহলে চন্দ্রের কথা বিশ্বলগ্নের, ও চন্দ্রও পাপ, তাহলে জি চন্দ্র স্যার। গেল বৃহস্পতি দুটি পাপ গেল। শুক্রের কথা কি বলা হয়েছে, শুক্র শুক্র পাপ, পাপ স্যার, তিনটাই শুক্র পাপ। চাপা। তাহলে এই তিনটি নৈসর্গিক শুভ গ্রহ কিন্তু তিনটিই পাপ। জি স্যার। তাহলে আপনারা যদি ছক দেওয়া থাকে তাহলে আপনারা এই নাম্বারটায় যদি টিক দেন, যদি শুধু একটু টিক দিয়ে যদি লেখেন যে তিনটি নৈসর্গিক শুভকারক গ্রহ 6, 42, 78 নাম্বার বছরে, 78 নম্বর নয় 78তম বছরে, জি মানে স্যার। 6, 42, 78তম বছরে তিনটি নৈসর্গিক শুভ গ্রহ থাকা সত্ত্বেও, বিশেষ করে আহ কেতুপতাকিতে চন্দ্র অবস্থিত অবস্থিত হওয়ার কারণে ভ্রাতৃ ভাই বোনের সাথে কলহ, তারপরে হচ্ছে শুক্র দ্বাদশে মানে অযাচিত ব্যয়, এমনকি পদে পদে ক্ষতি, বাড়ির সম্পদ নষ্ট, এমনকি চোখের ঘুম নষ্ট, সেই সঙ্গে পণ্ডশ্রম, এগুলো তো চলবেই। উপরন্ত হচ্ছে বৃহস্পতি এই লগ্নের আয়পতি এবং অষ্টমপতি সে পাপ, তাহলে ধন ক্ষয়ের মাত্রা সীমা অতিক্রম করবে। ধরেন এইরকম ভাবে একটু লিখলেন। এমনকি শুধু ধন ক্ষয় নয়, সেই সঙ্গে বৃহস্পতি যশকারক, তো প্রতিষ্ঠা যশ সম্মানেরও হানি হতে পারে এই সময়। সেই সঙ্গে শুক্র সুখ কারক, তাহলে গৃহের সুখ শান্তি এগুলোও নষ্ট হতে পারে। আর চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক, মনের উপর আঘাত করতে পারে। তাহলে কত সুন্দর উত্তর হয়ে যাবে যদি শখ হয়। আর শখ আচ্ছা, যদি যদি না শখ থাকে, ছাড়া আগে একটু আলোচনা করুন স্যার। শখ নেই, তখন আমরা কি হ্যাঁ, লিখবো? শখ নেই, তখন এই তিনটি তো শুভ কারক গ্রহ, নৈসর্গিক শুভ হ্যাঁ। গ্রহ। তখন আপনারা বলবেন যে এই বছর বয়সে কিন্তু শখ নেই, আপনার পরিপূর্ণ উত্তর হতে গেলে তো বলতে হবে যে হ্যাঁ। সনাতন হ্যাঁ। ফিজিক্যাল কোচিং সেন্টার আমাদের শিক্ষা দিয়েছে যে নৈসর্গিক পাপ আর নৈসর্গিক শুভ এটি একটা গদ বাঁধা নিয়ম বা গদ বাঁধা প্রক্রিয়া। হুম। তো এটিকে আমাদের লগ্ন সাপেক্ষে গ্রহের অবস্থান দেখতে হয়, কিন্তু এখানে যেহেতু প্ল্যানেট নেই সেহেতু আমাদের গদ বাঁধা নিয়মেই যেতে হচ্ছে। তাহলে চন্দ্রের মনের কারক, মনে প্রফুল্লতা হুম, আসবে। হুম। তারপরে হচ্ছে শুক্র সুখ কারক, তাহলে সুখ শান্তি আসবে। বৃহস্পতি যশ কারক, মানে যশ আসবে, প্রতিষ্ঠা আসবে। Right. গেল, ক্লিয়ার, শেষ। এই স্যার, পারবো স্যার। পারবেন না? জি স্যার, অবশ্যই পারবো। হ্যাঁ, এই পারবেন তো। স্যার। আর আপনি যা শিখাইছেন তো, যে শখ না তাহলে তো উত্তরই ভুল হয়ে যাবে। আগের উত্তর তো জানা ভুল হয়ে গেছে, আগে তো জানছে ভুল। মানে ছক যদি ওনরা না দেয় তাহলে তো বুঝতে হবে যে প্রশ্নকর্তা এই প্রতিষ্ঠানই ভুল করেছে, কিন্তু আমরা তো সে কথা বলতে পারবো না, কারণ প্রতিষ্ঠান তো অনেক বড়, তাদের পক্ষে তো বিপক্ষে তো কথা বলার আমাদের সুযোগ নেই। আমরা কিন্তু কোনো গ্রন্থকারের বিপক্ষে কথা বলি না, আমরা হয়তো ওটি মানবো না, আমরা অন্যদিকে যাব, কিন্তু তাই বলে বিপক্ষে কিন্তু কথা বলি না। তো আমরা কিন্তু ওই বিপক্ষে কথা বলতে পারবো না, এটি একটু বুঝতে হবে। তো আপনারা যদি এখানে একটু মানে নিজেরা একটু ভেবে যে কোনো একটি ঘর যদি বলার চেষ্টা করেন এক একজনে, তাহলে বলার চেষ্টা করে তারপরে আমি আপনাদের একটু চমকপ্রদ, যেহেতু পরীক্ষা সামনে এসে গেছে, আমরা কিন্তু ক্লাস পাচ্ছি আগামী মাসে আর
4 দুগুণে 8টা। উচ্চতর, যদিও উচ্চতর এবং এই প্রাথমিক একসঙ্গে ক্লাসটা হবে, তাহলে আগামী মাসে পাচ্ছি 4টা শুক্র শনিবার, মানে 4টা শনিবার 3টে করে, তাহলে 3 4 12টা। আমরা 12টা ক্লাস পেয়ে যাচ্ছি মে মাসে। আর হচ্ছে এই মাস তো, এই এপ্রিল তো শেষ, আজকে 1 তারিখে যেয়ে পড়তেছে, তাহলে 12টা ক্লাস আমরা কিন্তু পাচ্ছি। তো এই যে 12টা ক্লাস আমরা কিন্তু এই পরীক্ষার প্রস্তুতিমূলক সিলেবাস নিয়ে একেবারে গোড়ার থেকে আপনারা কোনটা কোনটা শিখেছেন, কোনটা কোনটা শেখেননি, ওই অনুযায়ী আমরা কিন্তু একটু নক দিয়ে দিয়ে যাব, মানে প্রাথমিক উচ্চতর একসঙ্গেই। বুঝতে পেরেছেন? আপনারা একটু অনুধাবন করুন। আর জেকে দেব স্যার নেই তো আজকে নাকি? আমি তো দেখতে পাচ্ছি না, এই স্ক্রিনে তো কম। না স্যার, জেকেদেব স্যার মনে জয়েন করেন নাই, হয়তো বিদ্যুতের কারণে আচ্ছা, উনি পড়তেই পারে নাই। তাহলে নীরজ স্যার আপনি একটু ওনরা কি অনুধাবন করতে পারে কোনো বছরে দেখেন। আর সুভাষ বাবু একটু সহযোগিতা করেন। কেন? কারণ হচ্ছে আপনার জন্ম প্ল্যানেট নিয়ে এই ত্রিপাপ চক্র কিন্তু বিচার করে বলা হয়েছিল সর্বপ্রথম যে এই বছর আপনার এই ঘটবে। তাহলে এই দুইজনে একটু 5 মিনিট সহযোগিতা করেন। স্যার, ঠিক আছে। একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ, করা করেন। যাবে কি স্যার এখন? হ্যাঁ, হ্যাঁ, স্যার, ত্রিপাপ চক্রে যে জিনিসটা হচ্ছে যে আমরা স্যার ওই যে চন্দ্র নক্ষত্র অনুসারে ত্রিপাপ চক্রের এই কেতু পতাকা কুণ্ডলী আর গুরু কুণ্ডলীর যে সারণী, সেইখান থেকে আমরা এটাকে স্যার তৈরি করতেছি। এখন স্যার যেমন স্যার পুষ্যা নক্ষত্রের যত মানুষের স্যার চন্দ্র নক্ষত্র পুষ্যা, তাদের সবার এই ত্রিপাপ চক্রটা সেম, একই হবে। হ্যাঁ, একই হবে। একই হবে। হ্যাঁ, 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 তো এই যে বিষয়টা, প্রত্যেকটা নক্ষত্র অনুসারে যে ত্রিপাপ চক্রটা সেম, তো প্রত্যেকের লাইফের এফেক্টটা কোথাও না কোথাও, হ্যাঁ, তার জন্ম ছকের প্রভাব অনুসারে কিন্তু এই ফলাফলটা স্যার হ্যাঁ, ভিন্নভাবে হ্যাঁ, এফেক্ট করে। হ্যাঁ, তার জন্ম ছকে হয়তো গ্রহের অবস্থা খুব ভালো, তো এখানে ত্রিপাপ চক্র তাকে একটা ভালো ফলাফল দিচ্ছে। আবার কারো হয়তো স্যার খুব খারাপ, সেটা যেমন এই যে এই মাত্রই স্যার আপনি উদাহরণ দিলেন যে বৃহস্পতি, শুক্র, চন্দ্রের মতো 3টা শুভ গ্রহ থাকা সত্ত্বেও এই ব্যক্তির জন্য কোনো ভালো না। এই ব্যক্তির এই 46 42 78 বছর বয়সে তার আর জন্য লাগবে কিন্তু না। সুদীপ্ত সাহা, আপনি যেটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা সবাই বুঝেছে কিনা এইটা বুঝিয়ে দিই আমি। কথা হচ্ছে, আমি কি বলেছি যে 3টি শুভকারক গ্রহ বসে আছে, কিন্তু শুভ হচ্ছে না। কেন হচ্ছে না? এই 7 নাম্বার, ওই সরি 8 নাম্বার নক্ষত্রে যত মানুষ জন্মগ্রহণ করবে, ধরেন বিশ্বে 8 কোটি, 800 কোটি লোক আছে নাকি? ওই তো 800 কোটি, নাকি 8 অলমোস্ট কোটি? হ্যাঁ, 800-র মতোই হবে, 800 কোটির মতো 800 কোটি ধরেন মানুষ আছে। তো 800 কোটি মানুষ আছে, সেই 800 কোটি মানুষের মধ্যে 12টা, ওই 27টা নক্ষত্র, ভাগ দেন 27। তাহলে একটা নক্ষত্রে কত মানুষ হয়? ধরে নেন 20 কোটি। 20 কোটি মানুষের কিন্তু বর্ষ একই হবে। একই হবে না? হ্যাঁ, মানে হবে তো? ওই হিসেবে শুনতে, মানে ফলাফল এক হবে না, কিন্তু ছকটা তো স্যার ফলাফল এক। কোন জায়গায় গিয়ে পরিবর্তন হবে সবাই বুঝুক। যেমন বৃষলগ্ন না হয়ে যদি সবার তো আর বৃষলগ্ন হবে না, তখন ওই জি 20 কোটি মানুষকে 12টা লগ্নে ভাগ করেন, তখন হ্যাঁ। কমে যে 1.5 কোটিতে আসবে। 1.5 কোটিতে আসার পরে তখন 12টা রাশিতে ভাগ করেন, তখন কিন্তু চলে আসবে 70,000-এ। তখন যে 27টি নক্ষত্রে ভাগ করেন, তখন কিন্তু কমতে কমতে কমে চলে আসবে। তখন কিন্তু লগ্নের, ওই যে প্রথম লগ্নে 3টি নক্ষত্র, তখন 3 ভাগ করেন, তখন কিন্তু কমে এসে দেখবেন যে ওই আপনি যে ব্যক্তি, ওই ব্যক্তিতে চলে আসবে। তা যদি না হয়, তাহলে মানুষের জিহ্বার স্বাদ ভিন্ন হতো না, চোখের রেটিনা নিত না মানুষ, তারপরে ফিঙ্গারপ্রিন্ট নিত না। এগুলো কিন্তু মানুষের ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একজন মানুষের কপি আর একজন মানুষ হয় না। এটি কেন হয়? এই কারণেই কিন্তু হয় না। তো ওই প্ল্যানেট হবে না। উপরন্তু কি হবে? একজন জন্মগ্রহণ করেছে ঢাকায়, ওই একই দিনে একজন জন্মগ্রহণ করেছে কলকাতায়, একজন জন্মগ্রহণ করেছে হয়তো ওয়াশিংটনে, একজন জন্মগ্রহণ করেছে হয়তো ব্রাজিলে। তাহলে ওই যে সময় অনুযায়ী তাদের লগ্ন পরিবর্তন হয়ে মাথায় যেয়ে দেখবেন যে ওই একই ঘটনা ঘটেছে। আবার যমজ শিশু বা ত্রিপল শিশু বা 4 শিশু, 7 শিশু ও 10 শিশু একবারে জন্মগ্রহণ করছে। তো আমরা যমজ শিশু বিচার করার একটি নিয়ম আপনাদের শিখিয়েছিলাম। তো এই যমজ শিশুর জায়গায় যদি 3জন শিশু জন্মগ্রহণ করে, তাহলে কি হবে, কিভাবে বিচার করতে হবে, এটির কিন্তু একটি পদ্ধতি, এটা আমাদের উচ্চতর ব্যাচে আপনারা পাবেন, সেটি সিলেবাসের মধ্যে রয়েছে। যে টুইন বেবি হলে কিভাবে বিচার করবেন, প্রথম জনের লগ্ন কি ধরবেন, পরের জনের লগ্ন কি ধরবেন। যদি 3টি বেবি হয়, তাহলে 3 নাম্বার জনের লগ্ন কি ধরবেন।
এভাবে কিন্তু আপনাদের শিক্ষা দেওয়া হবে পরবর্তীতে। আপনারা নিতে পারেননি, আপনারা চাপ সহ্য করতে পারেননি, যার জন্য কিন্তু আপনাদের অনেক কিছু দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে আমরা পারিনি। আর তা স্যার না হলে এখানে আপনাদের এই ব্যাচ নিয়ে এত গর্বিত। আমার অনলাইন একেবারে প্রথম ব্যাচ, নীরজ স্যার কিন্তু সেই ব্যাচেরই শিক্ষার্থী। 17 জন মনে হয় সম্ভবত পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন। তাহলে প্রথম ব্যাচে 17 জন, আর আজকের ব্যাচে আপনারা এসে এই 63 জন ভর্তি হয়ে মাত্র 22 জন পরীক্ষা দিচ্ছে। তাহলে কোনটা বেজে হয়? ওইখানে কিন্তু 17 জন না 19 জন শিক্ষার্থীর মধ্যে 17 জন পরীক্ষা দিয়েছে, আর 17 জনের 15 জনই কম বেশি জ্যোতিষ করে পড়ছে এখন। আর আপনারা এই ব্যাচে কেন এত ঝরে গেলেন, এটি নিয়ে আমি আজও পর্যন্ত আমার গবেষণায় আমি শেষ নামাতে পারিনি। এটি কেন ঝরে গেলেন? তার জন্য আমাদের স্বপন কুমার চক্রবর্তী মহোদয় বলেছিলেন যে আমি খুব দ্রুত বলি, আপনারা ধরে নিতে পারছেন না, ক্লাসকে বেশি চাপ দিছি যার জন্য কঠিন হয়ে গেছে, তার জন্য অনেকে ধরে গেছে। কিন্তু আসলে কিছু করার নেই। পরবর্তীতে সহজ করার চেষ্টা করেছি, স্লো বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে আহ, ফলাফল আর কি হবে, যা ঝরে যাওয়ার তো গেছেই। তো ওই অনুযায়ী সবাইকে বুঝতে হবে। তখন এই প্রশ্ন আসলে বলতে হবে যে লগ্ন ভিন্ন, মানে লগ্ন পরিবর্তন হলেই তো গ্রহ নক্ষত্রের শুভ অশুভত্ব পরিবর্তন হয়। কিন্তু নৈসর্গিক শুভ আর নৈসর্গিক অশুভ একটি চলমান প্রক্রিয়া। তো জ্যোতিষশাস্ত্রে কখনোই চলমান প্রক্রিয়া মানে না। কেন মানে না? স্থান কাল পাত্র ভেদে নামেরও পরিবর্তন হয়। কিভাবে হয়? যেমন চুল, মাথার চুল চোখের উপরে আসলে ভুরু, গোপে আসলে গোপ, দাড়িতে আসলে দাড়ি, এটা তো বুঝি। তাহলে ধরেন যে ব্যক্তি চক্রবর্তী, স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের বাড়ি যিনি জন্মগ্রহণ করেছে, আর রত্নবাহু বলরাম দাসের বাড়ি যে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, রত্নবাহু বলরাম দাসের বাড়িতে যে শিশু জন্মগ্রহণ করেছে সে কিন্তু ওই হরে কৃষ্ণ শিখবেই, ঝুলি বাজানো শিখবেই। স্বপন কুমার চক্রবর্তী বাবুর ওখানে ওম অমু তাই নম, ওম অমুকায় নম, এগুলো শিখবে। আর আমার ঘরে হলে কি শিখবে? হরম দাও ওখানে এই গাড়িটা নষ্ট করে ফেললি, এই শিখবে। আর কি শিখবে বলেন? তাহলে তখন আমাদের উত্তর হবে যে লগ্ন সাপেক্ষে জাতক, তার পঞ্চম সাপেক্ষে আমরা পিতা, চতুর্থ সাপেক্ষে মা, তার পিতা মাতা কেমন, সেই মাটি কেমন, তার বংশ কেমন, সেটি বিচার করার পরে না গিয়ে ত্রিপাপ চক্রের ফলাদেশ হবে। এটা যে বিচার করতে পারবে সেই হবে জ্যোতিষ, নসেত নয়। নসেত তো ওই নক্ষত্র অনুযায়ী এটা তো বসায় দিতে সবাই পারবে, ওটা তো বইতেই রয়েছে, এক বই কিনলে ওই হয়ে যাচ্ছে, কিনাও তো লাগতেছে না, গ্রুপে দিয়ে দিয়েছে। পরীক্ষার হলেও আপনারা ওইটা দিয়ে বসাতে পারবেন। কিন্তু কে কোন ভাষায় লিখলে, যদি এক্সামিনার সঠিক হয় বা যদি আমার মতো হয়, তাহলে মার্ক দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই বিবেচনাই করবে। অর্থাৎ আমরা চাইবো আমরা দুটি পদ্ধতি ভেঙে দিয়ে, যেহেতু 2 ঘন্টা প্রশ্ন হবে, 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, সময় 2 ঘন্টা, অনেক সময়। তো এক একটা প্রশ্ন আমরা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা তো লিখবো। তো 1 পৃষ্ঠা লিখতে এমন কি আপনাদের জন্য কোনো বিষয়? তো সেই অনুযায়ী লিখবেন। তো নীরজ স্যার, আহ আচ্ছা, ওনাদের একটু ঠিক এইভাবে একটু ত্রিপাপ চক্রটা একটু ওনারা ঠিক মতো বুঝেছে কিনা, যেটা সুদীপ্ত বাবু যে ধরনের প্রশ্ন করেছেন, এইভাবে এর একটু গুরুত্বটা বুঝিয়ে দেন 5 মিনিট। ঠিক আছে, ঠিক আছে। যাক, তাহলে আমরা মোটামুটি ত্রিপাপ চক্র সম্পর্কে যে ধারণাটা, গতানুগতিক যে ধারণাটা ছিল, সেটা কি আমাদের ভাঙছে? ধারণা ভাঙছে কিনা সেটা বলেন আগে। জি স্যার, শুনছে। ভাঙছে। আসলে এই শিক্ষাটা আমি গুরুজির সাথে একদিন যে কোনো একটা বিষয়ে আলাপ করতেছিলাম, তখন উনি আমাকে একটা বিষয় বলছিলেন যে বাবু আপনার ত্রিপাপ চক্রটা দেখ। ত্রিপাপ চক্রে এই শিক্ষাটা আমি মানে আহ, ইয়ের বাইরে পাইছি আর কি, স্যারের কাছে, গুরুজির কাছ থেকে। তাইলে এই যে যেটা সুদীপ্তবাবু বললেন যে একই সময়ে চন্দ্র, শুক্র, বৃহস্পতি এই শুভ গ্রহ থাকা সত্ত্বেও ব্যক্তি শুভ ফল পাচ্ছে না। নৈসর্গিক শুভ গ্রহ, এত শুভ গ্রহ তো আর হয় না, শুধুমাত্র চার্টের জটিলতার কারণে। তাহলে ব্যক্তির স্থান কাল পাত্র বেঁধে, যেমন আহ গুরুজি বলছেন যে একটা ব্যক্তি একই সময়ে জন্মগ্রহণ করতে পারে, ঢাকাতে জন্মগ্রহণ করতে পারে, ওয়াশিংটন করতে পারে, দিল্লিতে করতে পারে। সাপোজ আমি বলবো যে একই শহরে জন্মগ্রহণ করতে পারে,
একই সময়ে, কিন্তু তিনজন কি তিন ফল পাবে? তিনজনের ফলাফল কি একই রকম হবে? না স্যার, না সেখানে না। না। কারণটা হচ্ছে এখন দেখা গেল একজন জন্মগ্রহণ করলো অতি দরিদ্র পরিবারে, একজন জন্মগ্রহণ করলো একটা অভিজাত পরিবারে, একজন জন্মগ্রহণ একটা মধ্যবিত্ত পরিবারে, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারে। এই যে তার বংশানুক্রম দ্বারা যেটা গুরুজি বলে গেলেন, সেটা অনুযায়ী কিন্তু তার উপর ইফেক্ট তৈরি হবে, সেই ইফেক্ট অনুযায়ী ফলাফল পাবে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা বিবেচনায় আনি, ত্রিপাপ চক্রটা আমি অনেকেই দেখছি, আরেক জ্যোতিষী আছে শুধু ত্রিপাপ চক্র দেখেই রেমেডি করেন। আমার আমি ত্রিপাপ চক্র দেখেই রেমেডি করেন, সরাসরি ত্রিপাপ চক্র আর কোনো কিছু দেখেন না, ওইটা থেকে উনি রেমেডি দিয়ে দেন, প্রতিকার দিয়ে দেন। তো সেটা হচ্ছে হয়তো ওনাদের ইনটিউশন বা দৈব শক্তি খুব বেশি, ওইটা থেকে ওনারা রেমেডি দেন। তাহলে এই যে আঙ্গিকের ব্যবধান, গতানুগতিক ধারার বাইরের যে বিচার, এটি তো গবেষণা, এটি কিন্তু গবেষণা, এই গবেষণা, এটা কিন্তু গবেষণার ফল। আজকের যে ক্লাসটা, সেটা কিন্তু ডক্টর কেসিপাল মহোদয়ের গবেষণার রেজাল্ট। এই ধারণা ধারা আপনারা কেউ আবিষ্কার করতে পারে না। এজন্য বলা হয়েছে যে গ্রন্থ, গ্রন্থ হচ্ছে দেখার জন্য, কিন্তু বোঝার জন্য গুরু লাগে। আপনাকে সেটার অন্তর অন্তর এই অন্তর্নিহিত গুরু তত্ত্ব বুঝতে গেলে সে দেখিয়ে দেওয়ার মানুষ লাগবে, না ছাড়া হবে না। তাহলে এখানে যেমন আমি যদি বলি যে যে, দেখেন এই জাতকের 7, 43, 79 বছর, মঙ্গল রাহু শুক্র, এই বছরে একটা কেউ কি ধারণা দিতে পারবেন যে এই বছরে এই সন্নিবেশে জাতকে কি হইতে পারে? কেউ কি একটু চেষ্টা করতে পারেন? এখানে দুইটা পাপ, একটা শুভ গ্রহ, দুইটা নৈসর্গিক, দুইটা পাপ গ্রহ এবং একটা নৈসর্গিক শুভ গ্রহ। তো সেই ক্ষেত্রে এই জাতকের এই বছরগুলোতে, ভিন্ন বছর বয়সে, যেমন 7 বছর বয়সে, 43 বছর বয়সে, 82 বছর বয়সে কি হইতে পারে, 7 বছরে তার উপরে ইফেক্টটা কি আসতে পারে, এটা কে চেষ্টা করবেন? একটু করেন, নিজে উইলিংলি করেন, নিজেরা চেষ্টা করেন, নিজেরা শিখবেন। একটু ব্যাখ্যা করে বলে দিবেন, কেউ বুঝতে পারেননি? স্যার এখানে আপনার হ্যাঁ বলুন। 7, 43, 80, এখানে আমার যদি আমি বৃষ লগ্ন সাপেক্ষে এখানে দেখি, হ্যাঁ সেখানে দেখেন। আছে মঙ্গল রাহু শুক্র। এখানে বৃষ লগ্ন সাপেক্ষে স্যার আমার পাপ গ্রহ আছে শুক্র, আর রাহু তো খারাপই। আর এখানে মঙ্গলের কথা অবশ্য বৃষ লগ্নের ক্ষেত্রে বলা হয় নাই। এখন সেক্ষেত্রে বিশ্বলগ্নে আমি মঙ্গল কিন্তু সপ্তম পতি, সে কিন্তু মারক, হুম। সপ্তম হ্যাঁ পতি অলওয়েজ মারক। হ্যাঁ সপ্তম পথে ওই হিসাবে মারক, কিন্তু এমনি কিছু বলা হয়নি। কিন্তু বলা তো হয়েছে যে মারক লক্ষণাক্রান্ত হলে বা অন্য দিক দিয়ে হলে তো মারক হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে স্যার এখানে তো স্যার যেমন একটা কথা বললো যে একটা শুভ থাকলেই আমি আহ একটু সুকান্ত বাবুকে সহজ করে দিই, আমি একটু সহজ করে দিই, যদিও 5 মিনিট সময় নিলাম, তো 5 মিনিট না নিই আমি। তো মঙ্গল এখানে প্রথমে কিন্তু বলেছি, তখন আমরা লিখবো যে মঙ্গল প্ল্যানেটে রাহু দৃষ্ট এবং শনি নক্ষত্রের শনি যুক্ত থাকার কারণে মঙ্গল সপ্তমপতি অলয়েস পাপ, তার পাপ ফল থেকে বেরিয়ে আসছে। তাহলে মঙ্গলের বছর, তার মঙ্গল একাদশে প্রাপ্তির ঘরে, একাদশ থেকে কি বিচার করা হয় পরীক্ষার হলে, অবশ্যই অবশ্যই দ্বাদশ ঘর থেকে কি বিচার করা হয় এটা কিন্তু মুখস্থ রাখবেন। লগ্ন সাপেক্ষে পাপ শুভ এটা মুখস্থ রাখবেন। আমরা তো জানি না ওই সিলেবাসের থেকে কিভাবে প্রশ্ন করবে, তবে অতীতের প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করে দেবো আজকে, বা এই আজকে রাত্রে, এই ধাপে ধাপে এখন থেকে প্রত্যেক ক্লাসে আলোচনা হবে। তো ধরেন তখন আমরা বলবো যে মঙ্গল আমাদের প্রাপ্তি দেবে, কর্মভাবে রাহু বসে আছে, কর্ম দেবে, তাহলে কর্মের মাধ্যমে আমি টাকা পাবো, পাবো জি না? স্যার। পাবো। তাহলে অবশ্যই। সেই টাকাটা আবার ব্যয় করবো কিসে? ব্যয় ভাব। এইভাবে। ব্যয় ভাবে কিসে বিচার করব? আমাদের সেটা এই রবি শুক্র বসে আছে, দারিদ্র দশায় ফেলবে, দাম্পত্য জীবনে অশান্তি হবে, সন্তানের রোগ ব্যাধি হবে, তারপরে ধরেন পণ্ডশ্রম হবে, ওই যে শ্রম দিয়ে যে আয় করেছে সেই পুরো টাকাটা ব্যয় হয়ে যাবে। এগুলো ঘটতেছে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত ঘটনা, অযাচিত ব্যয়। এই যে ব্যয়গুলো ঘটছে, অর্থাৎ সেই যে আয় করবে, তার কর্ম দ্বারা আয় করবে, আয় ভাবে যে প্রবৃদ্ধি হবে, কিন্তু ব্যয় ভাবে শুক্র রবি যুক্ত থাকার কারণে তার ব্যয়ের মাত্রাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে, তার মানে সমান সমান হবে। আমার তো আয়ের সাথে কুলাবে না এই মাস,
এ মাসে কুলানোর কোনো সুযোগ নেই, বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে অবস্থা। এভাবে যদি আপনারা উত্তরটা দেন তাহলে দেখবেন যে খুব হাসতে খেলতে শিখে গেছেন, বা আর আমার দেখা একটা যাচ্ছে প্রশ্ন, আপনাদের মুখ উজ্জ্বল হবেই স্যার যদি আপনারা এইভাবে উত্তর দেন। স্যার তাহলে স্যার এই যে স্যার যে বছর আমরা এই বয়সের ফলাফল দেখবো, তাহলে এই সেই বছরে অবশ্যই জন্মছকটা আমাদের সামনে থাকতে লাগবে। না থাকলে তো আপনারা ওই গতানুগতিক চলে যাবেন এই জায়গায় যে রবি হ্যাঁ, বৃহস্পতি শুক্র শুভ আছে, তাহলে তো 6 42 78 আপনারা শুভই লিখে দেবেন, কিন্তু আসলে ওই শুভ তো ঘটবে না। আজকে আমার অবশ্যই। কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র, মানে রাহুর নক্ষত্র আমার, তাহলে আমার হুম, রাহুর নক্ষত্র, আমার ত্রিপাপ চক্রটা 24 নম্বরে করেন, করার পরে এই বছরটা 51 বছর বয়স, আমার 51 বছরে যান, যাওয়ার পরে 51 বছরে কি পড়েছে দেখেন, ওই শতবিশা নক্ষত্রের 51তম বছরে কোনটা পড়েছে একটু দেখে আসেন না এখানে, দেখেন দেখেন ওই যে হ্যাঁ, পেজগুলো দিয়ে দিয়েছি। স্যার, আমার প্রশ্নটা স্যার স্যার আসলে ওই কেন্দ্রে কি ছিল করতে পারি নাই। যেমন স্যার আপনি বলেন স্যার 37 বছর বয়সটা স্যার আপনার জন্য খুব একটা খারাপ সময় ছিল, যে সময়টা হ্যাঁ, 4টা কোষ্ঠীতে স্যার আপনার এখানে সেটাও দেখায় দিচ্ছি, সেটাও দেখায় দিচ্ছি এখানে, হ্যাঁ, দেখেন। এটাই স্যার আমার প্রশ্ন ছিল হ্যাঁ, যে 51 নম্বর বছর ওই চলে যান সময়টা আপনারা একটু, 138 নম্বর পৃষ্ঠায় 51তম বছর, 51তম বছরে 24 নম্বর নক্ষত্রে দেখেন কেতু কেতু রবি আছে, দেখেন। তা দ্বিকেতু ধন সংক্ষয়, মানে ধন ক্ষয় হবে, এটা 2 কেতু বলেছি না ওখানে ক্ষয় হবে। তাহলে কেতু আমার কোথায়? কেতু আমার প্ল্যানেটের কিন্তু দশম ভাবে, আর চন্দ্র হচ্ছে আমার লগ্নের অষ্টম, তাহলে অষ্টমে রাহুর নক্ষত্রে 51 নম্বর বছরে এসে ক্ষয় হবে। তো ক্ষয় হচ্ছে কিন্তু প্রচুর, এর ছাড়া না এই বছরের ক্ষয়ের কথা বলে বোঝানো যাবে না যে ক্ষয় কি। আবার সফলতাও যে নেই তাও না, সফলতাও আছে। আর 37 বছর বয়স যদি আপনারা দেখেন, তাহলে 37 মানে কি, ওই 24 নম্বর নক্ষত্রে 37 বছর বয়স, দেখেন 24 নম্বর বছরের 1 বছর আর 37, দেখেন দুটো শনি আর একটা বুধ। তা আমার কর্কট লগ্নে বুধ তৃতীয় দ্বাদশপতি, আর শনি স্বয়ং লগ্নে বসে আছে, তাহলে 37 বছরে দুটো শনি আর একটা বুধ। বুধ কোথায়? বুধ হচ্ছে রবি বুধ যুক্ত রাহু সঙ্গে চতুর্থে, লগ্নের চতুর্থে। তাহলে চতুর্থে রাহু, চতুর্থ ঘর থেকে কি বিচার করি প্রথম দেখেন, কি বিচার করি চতুর্থ ঘর থেকে? জমি জমা, তারপরে হচ্ছে যানবাহন, যানবাহন, প্রাথমিক তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষা, জনপ্রিয়তা, তারপর হচ্ছে মা, গৃহের সুখ শান্তি, শিক্ষা, প্রাথমিক শিক্ষা টিক্ষা কন্যা, এইসব বিচার করি, তাই তো। আর আমার এখানে আছে কি দুটো শনি, শনি হচ্ছে সপ্তম এবং অষ্টম পতি, সে লগ্নে বসে আছে। তাহলে লগ্ন থেকে জীবিকা, লগ্ন থেকে স্বভাব, লগ্ন থেকে আসক্তি, লগ্ন থেকে ব্যক্তিত্ব, লগ্ন থেকে গুণ, তারপর যোগ্যতা, শরীর স্বাস্থ্য, মন, তারপরে হচ্ছে ওই মস্তিষ্ক, সব বিচার করি। তাই বিচার করি না লগ্ন থেকে? তো আমার তো জি ব্রেন স্যার। স্ট্রোক, আমার স্ট্রোকটা তো ব্রেন, তাহলে মস্তিষ্ক লগ্ন থেকে বিচার করি না। লগ্নে শনি বসে আছে, আর 37 নম্বর বছরে দুটো শনি আর একটা বুধ, যার জন্য বুধ ব্রেনের কারণ না, বুদ্ধির কারণ না? হ্যাঁ, বুদ্ধি নার্ভ তো জি কোথা স্যার, থেকে আসে, ব্রেন থেকে না পেট? বুদ্ধি ব্রেনের থেকে স্যার, আবার মাথা। ব্রেন স্ট্রোক মানে কি? নার্ভের রোগ, নার্ভ ব্লক হয়েছে, আমার ঘাড়ে দুটি নার্ভ ব্লক হয়েছিল, তাহলে দুটি যে নার্ভ ব্লক হয়েছিল, এই ওই সময় তো ব্রেন অপারেশন করে ফেলবে, আবার আমার তো অপারেশন করিনি। তাহলে সেই যে সেই ব্লক ছাড়তে ছাড়তে গিয়ে ছেড়েছে কত সালে, এই এমআরআই সিরিয়াল দেখে বুঝতে হবে। তো এখন এই হোয়াটসঅ্যাপে দেখাতে পারতাম না এখন অবশ্য। এই আহ, আপনারা অংশুমান মালাকার নামে যে ব্যক্তিকে সম্মেলনের সময় দেখেছেন, আমি বলেছি যে আমার বাবা মা ভাই বোনের পরে যদি আমার 3 নাম্বার কোনো ব্যক্তি থেকে থাকে তিনি অংশুমান মালাকার। উনাকে নিয়ে চেন্নাইতে যাওয়ার সময় প্লেনে বসে বলতেছি, এবার আপনি যে এমআরআই করবে দেখবেন, গেলে তো করবেই, তো এবার আমার ব্লক থাকবে না। বলে কি, না থাকলে তো তাহলে খুবই ভালো। তো উনি সাথে গেছেন, তা যাওয়ার পরে এমআরআই করেছে, বলছে ডাক্তার বলছে, জীবনে আসলে তোর মতো প্রবৃদ্ধি, আগে বিবেকানন্দ মাইতি একবার বলেছিল যে এই রোগে তোর মতো প্রবৃদ্ধি আমি দেখিনি আমার জীবনে, প্র্যাকটিসের জীবনে। আর ওই দিন অংশুমান দা হাসপাতাল থেকে বেরোয় হাঁটতে হাঁটতে হোটেলে যাওয়ার পথে বলছে যে অটোতে যাবো না, হেঁটে যাবো। চলেন। তাই হেঁটে যাওয়ার পথে বলতেছে যে আপনার কথাটাই সেইটাই সত্যি হলো, যে ব্লকটা নেই।
বুঝতে পেরেছেন? তাহলে কিভাবে ঘটলো ওই জিনিসটাকেই কিন্তু বের করে নিয়ে আসতে হবে। তাহলে বুধ কিনা চতুর্থে বসে আছে সে তৃতীয় এবং দ্বাদশ পতি। তার জন্য ব্যয় হয়েছে, আমার বল পেন কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, উম, কত রকম ব্যয় হয়েছে আমি তো বুঝতে পারিনি। কারণ হচ্ছে আমার ভাইরা ধরেন বড় ভাই বাদে ছোট দুই ভাই চলবে, যে যেখানে পেরেছে সেইখানে খরচ করেছে, কেউ তো টাকার দিকে তাকায়নি। তার জন্য আসি, আর আপনাদের আশীর্বাদ ছিল হয়তো যে আপনাদের সামনে বক বক করার সুযোগ পাবো, এই জন্য বেঁচে আছি। না হলে তো যেত যেত সবই ওই সময়। তো এই যে জিনিসগুলোকে বের করতে হবে, এই ত্রিপাদ চক্র দশা অন্তর্দশার থেকেও মারাত্মক জিনিস যদি এটি প্ল্যানেটের সঙ্গে মিল করা যায়। আর যদি নৈসর্গিক শুভ আর নৈসর্গিক অশুভ যদি এভাবে প্রশ্ন আসে, তাহলে আপনাদের জন্য ধারণা তো দিয়ে দিলাম যে আপনারা এইভাবে লিখবেন। তখন আমরা কিন্তু বুঝে নেব যে ওই প্রতিষ্ঠান আসলে প্রশ্ন করতে জানেন কি জানেন না, এটি আমরা ভাববো। তখন বলবো না কিছু, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করব। জি স্যার। বুঝতে পারলেন? স্যার নিচের গ্রহগুলা বসাবো স্যার নিচের গ্রহগুলা কিভাবে বসাবো এটি বুঝলাম না স্যার। নিচের মানে ওই যে নিচের গ্রহগুলা ওই মঙ্গল, কেতু, ওই চন্দ্র, বৃহস্পতি, রাহু, বৃহস্পতি, কেতু, শুক্র। চন্দ্র যেগুলো। এই গ্রহগুলো কিভাবে বসালাম? হ্যাঁ হ্যাঁ হট, ওইটা ক্লাস আজকে হচ্ছে না দাদা। আপনি বইতে আছে আপনি তো এটা। আপনি না শুধু ছকটা বুঝেন যে ফলাফলটা কি, আজকে ফলাফলটা বিচার না হচ্ছে। ওটা হ্যাঁ, কিভাবে বসাবেন এই ওটা কিন্তু স্যার কিন্তু ইয়ে দিয়ে দিচ্ছেন, গ্রুপে দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি গ্রুপ হুম। ও দেখে কথা আচ্ছা আচ্ছা বলেন। ঠিক আছে। দাদা মনে হয় গ্রুপ একটু দেবো লেটে কেন? জয়েন প্রথম করছে। থেকে তো বলতেছি যে নক্ষত্র সংখ্যায় 8 সংখ্যায় জন্মগ্রহণ করেছে, 8 নাম্বার নক্ষত্রে, 8 নাম্বার নক্ষত্র অনুযায়ী এই পেজগুলো সব ধরে দিয়ে দিয়েছি। এবং আপনাদের সুদীপ্ত বাবু প্রশ্ন করলেন যে এই একই নক্ষত্রে তো ধরেন 1 কোটি লোক জন্মগ্রহণ করবে, তাহলে সবাই এক হবে কিনা, সেটিরও উত্তর দিলাম যে কেন হবে না। এখন যদি বলেন এটাই যে এটি কিভাবে বলছি। বসালাম, তাহলে হবে এটা। দেখেন আমি একটু আপনাদের অন্যদিকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি, দাঁড়ান, চেষ্টা করি। ধরেন আমরা কি আর অন্যান্য প্রতিষ্ঠান কি, শিক্ষা প্রতিষ্ঠান কি, আমি এই ব্যাপারে একটু কথা বলি। যেমন ধরেন আপনাদের একটি হয়তো পরীক্ষা ইতিপূর্বে তো আমরা অনেক অনলাইনে পরীক্ষা দিয়েছি, সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি। ধরেন একটি জন্ম তারিখ দেওয়া থাকলো, বললো পঞ্জিকা অনুযায়ী এটি হরোস্কোপ তৈরি করেন। তাহলে হরোস্কোপটি আপনারা কিভাবে তৈরি করবেন? এটা তো পঞ্জিকা থেকে বসিয়েছি না? তাহলে হরোস্কোপটি তৈরি করার সময় আপনারা দেখা যাচ্ছে নক্ষত্রটা বসালেন না, শুধু গ্রহগুলো বসায় গেলেন। এক্সামিনার কি মার্ক দেবে? ভালো মার্ক দেবে? এইবার পঞ্জিকা থেকে লগ্ন বের করলেন, আজকের লগ্ন দেখেন 10 তারিখ সকাল 7টা 55 থেকে 8টা কত মিনিট পর্যন্ত হচ্ছে বৃষলগ্ন। 7টা কত 55 না কত থেকে পঞ্জিকায় একটু বের করে দেখেন। 10 তারিখ, আজকে হচ্ছে 10ই বৈশাখ। ও 6টা 55 থেকে 8টা 53 পর্যন্ত। তাহলে 6টা 55 থেকে 8টা 53 মানে 1 ঘন্টা 58 মিনিট হচ্ছে বৃষলগ্ন। তাহলে লগ্নের ডিগ্রিটা কত? আমরা লগ্নের ডিগ্রি বের করে না দিতে পারি, লগ্ন কোন নক্ষত্রে আছে বের করে দিতে পারবো না? ওখানে পারবো না। 1 ঘন্টা 58 মিনিটের লগ্নটা শুরু হয়েছে 6টা কত বললাম 55, আর 8টা 53 পর্যন্ত থাকবে। তাহলে আমরা কি এটি বের করে দিতে পারবো না যে কত নাম্বার নক্ষত্রে আছে লগ্নটা? পঞ্জিকার দেখে আসেন 274 নাম্বার পৃষ্ঠায় 10 তারিখ। পারবেন না? কি কথা বলেন না কেন? স্যার পারবো স্যার, আমরা অবশ্যই স্যার পারবো। পারবো, অবশ্যই পারবো পারবো স্যার। স্যার। সবাই পারবেন? 2 ঘন্টায় 30 ডিগ্রি যাবে, 2 ঘন্টায় 30 ডিগ্রি গেলে 1 ঘন্টায় 15 ডিগ্রি। রাইট স্যার। ঠিক আছে তো স্যার। তাহলে 30 ডিগ্রিকে 2 ঘন্টা দিয়ে, 2 ঘন্টা মানে 60 120 মিনিট, তাহলে 3 40 120, জি স্যার। 40 ডিগ্রি একটি নক্ষত্র। কিন্তু বৃষ লগ্নের 30 ডিগ্রি মানে প্রথম 10 ডিগ্রি তো হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। তাহলে প্রথম জি 10 ডিগ্রি মানে 40 মিনিট, প্রথম 40 মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র। তাহলে ক্লাস 6টা 55 থেকে শুরু হয়েছে কত 8টায় না? 6টা 55 আর 8টা মানে পার্থক্য কত? 1 ঘন্টা 5 মিনিট।
তাহলে প্রথম 40 জি মিনিট স্যার। চলে গেল, তারপরে কত থাকবে? 40 চলে গেলে আর কত মিনিট থাকবে? 25 20 মিনিট 20 আর 5 25 মিনিট। 25 তাহলে মিনিট পরের স্যার। 25 মিনিট টু 40 মিনিট পর্যন্ত হচ্ছে আপনার কৃত্তিকার পরে রোহিণী নক্ষত্র। রোহিণী তাহলে নক্ষত্র। লগ্ন রোহিণী নক্ষত্রে আছে 4 নাম্বার নক্ষত্রে। এটা বসায় দিয়ে আপনারা পূর্ণতা করে দিতে পারবেন না? এই পারবো স্যার। এইবার আজকের দিনে প্ল্যানেটে কিসের দশা, বিংশোত্তরী কিসের দশা, এই প্ল্যানেট থেকে বের করতে পারবেন বিংশোত্তরী কিসের দশা? হ্যাঁ স্যার, শনির দশা চলতেছে স্যার, হ্যাঁ, বৃহস্পতির মানে শনির নক্ষত্র দশা। চন্দ্র 8 নাম্বার মানে পুরুষা নক্ষত্রে আছে, মানে শনি নক্ষত্রে। এইবার জি বিংশোত্তরী স্যার। মতে শনির পরে বুধের নক্ষত্র মানে বুধের দশা। বুধের দশা 17 বছর, তারপরে কেতুর দশা মানে মঘা জি নক্ষত্র স্যার। কেতুর দশা 7 বছর। তারপরে হচ্ছে শুক্রের দশা। পূর্ব ফল্গুনী শুক্রের দশা 20 বছর। তারপরে উত্তর ফল্গুনী রবির দশা 6 বছর। 6 বছর পরে রবির পরে চলে যাবে উত্তর ফল্গুনী ও রবি, ওই 6 বছর চলে গেল। তারপরে হস্তা চন্দ্র, চন্দ্রের 10 বছর। তারপরে হচ্ছে চিত্রা নক্ষত্র মঙ্গল, মঙ্গলের 7 বছর। তারপরে হচ্ছে সাথী রাহু, রাহুর 18 বছর। রাহুর পরে বিশাখা বৃহস্পতি, বৃহস্পতি 16 বছর। 16 বছরের পরে অনুরাধা, অনুরাধা শনি, শনির 19 বছর। তারপর জ্যেষ্ঠার বুধ 17 বছর। তারপরে আবার কেতুর নক্ষত্র। স্যার 120 বছর পার হয়ে গেছে অলরেডি। তাহলে অলরেডি 120 বছর পার হয়ে গেছে। 120 এটা যদি একবারই টপাটপ কারেক্ট। আপনারা ওইটুক সময়ের ভিতর বসায় দেন, যে এমনি বসিয়ে দিয়ে আপনারা যদি দশা বসিয়ে দেন, তো ওই প্রতিষ্ঠানের স্যাররা কি করবে ওই খাতা পাইলে বুঝতে পারেন যে ওইটুক সময়ে এই টপাটপ বসায় দিতে পারছেন। কিন্তু বসায় দিতে কিভাবে পারছেন, কোন দশা কত বছর মুখস্থ রাখতে হবে আর নক্ষত্রের সিরিয়ালটা মুখস্থ রাখতে হবে, এই তো, এর বেশি কিছু। না স্যার, এটাই। তো এটা কি আপনারা 2 ঘন্টায় 7টা প্রশ্নের উত্তর দেবেন? তাহলে এইটুকু কি আপনারা টুক করে বসায় দিতে পারবেন না? পারবো স্যার। তাহলে এখানে কি আমরা মার্ক নিয়ে আসতে পারবো না? যে কোনো ভাবে কেড়ে নিয়ে আসতে পারবো না? অবশ্যই স্যার। তারপরে ধরেন তারপর স্যার যদি পেরে থাকেন, ধরেন আমরা কিন্তু জানি যে গ্রহের তুঙ্গস্থ, সিলেবাস অনুযায়ী আমি কয়েকটা জিনিস বলতেছি। গ্রহের তুঙ্গস্থ, গ্রহের নিচস্থ, গ্রহের দৃষ্টিজনিত ফলাফল আমরা শিখিয়েছি না? জি স্যার। তাহলে কোন গ্রহ কোন ঘরে তুঙ্গস্থ হয় একটি ছক এঁকে দিয়ে, রবি এখানে 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়, চন্দ্র ওই চন্দ্র 3 ডিগ্রি পর্যন্ত, বৃহস্পতি তুঙ্গস্থ হয় কয় ডিগ্রি পর্যন্ত, এখানে বসায় দিয়ে বৃহস্পতি এখানে নিচস্থ হয়, এইরকম বসায় দিয়ে এখানে বুধ মূল ত্রিকোণ, এখানে হচ্ছে মানে বৃহস্পতি মূল ত্রিকোণ কোথায়, এইরকম এগুলো আমরা একটা ছক আঁকায় বসিয়ে দিতে পারবো না? জি স্যার, এনি টাইম। একটা এখন ছকে আমরা তুঙ্গস্থ বসায় দেবো, একটা ছকে নিচস্থ বসায় দেবো, একটা মূল ত্রিকোণ বসায় দেবো, আর একটা ছক দিয়ে দৃষ্টি দিয়ে দেবো। তাহলে একটা পৃষ্ঠা 4টে ছক বসায় দিয়ে যদি আহ করে দিই, তাহলে এটা আরো সুন্দরভাবে উত্তরটা হয়ে যাবে না? এটা কি স্যার 10 মিনিটের বেশি সময় লাগার কথা? না স্যার। 7টা প্রশ্নের 7-10 70 মিনিটে উত্তর দেওয়া শেষ, কিন্তু সময় আছে 2 ঘন্টা, ভেবে চিন্তে উত্তর দেবেন। তো এটা পারবেন না? পারবো স্যার। পারবো স্যার। পারবো স্যার। অবশ্যই পারবো স্যার। স্যার কৃত্রিমভাবে কঠিন কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন যদি না আসে, কঠিন কোনো ম্যাথমেটিক্যাল, কারণ অল্প সময়ের মধ্যে এখন মাথা খারাপ সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসবে না, যা আসবে সিলেবাসের ভিতর থেকে আসবে। জি স্যার। এখন ম্যাথমেটিক্যাল আসবে না আপনাদের কি আসবে সেটা জানি না। ম্যাথমেটিক্যাল আসলে 3টে প্রশ্ন তো 10টার মধ্যে 7টার উত্তর দেবেন, 3টে তো বাদ দেওয়ার সুযোগ থাকতেছে। জি স্যার, কিন্তু যদি বাধ্যতামূলকের মধ্যে দিয়ে দেয় স্যার, এটাই স্যার টেনশন। এটা এমন একটা কঠিন বাধ্যতামূলক কোশ্চেন দিলে আসলো, ওইটা একটা ওটা স্যার আমাদের বাধ্যতামূলক কপাল করে খারাপ, দিবে। ওটা আর কিছু করার নেই, ওটা কপাল খারাপ। ওটা বলতে হবে ওইটা বাধ্যতামূলক, ওটা আমরা বাধ্যতামূলক পারছি না, প্রথমে। ওটা আমাদের ললাটে চলে গেল। এর বুঝতে জন্য পারছি। আমাদের কিছু করার নেই, বুঝতে পারছেন? জি স্যার। তারপরে এটা যদি তো বল যদি ধরেন প্রশ্ন আসলো লগ্ন সাপেক্ষে, এই যেমন এখানে বললাম লগ্ন সাপেক্ষে পাপকে শুভকে আর ইকে, এই জিনিসটাই আপনারা এখনো মুখস্থ করতে পারলেন না 1 বছর ধরে। ঠিক আছে এটা কিন্তু গতবারের প্রশ্নেও আসছিল, গতবারের প্রশ্নে দেখাবো। আসছিল। তাহলে লগ্ন সাপেক্ষে শুভকে পাপকে ইয়েকে, এটা কিন্তু রাজ্যকারক গ্রহকে, এটা কিন্তু গতবারও আসছিল, তার আগের বারও আসছিল, তার আগের বার আসেনি, তার আগের বার আসছিল, এটা কিন্তু জানি আমি। স্যার সিলেবাস খবর দেওয়া হবে স্যার? হ্যাঁ, পারবো স্যার। হ্যাঁ সিলেবাস তো আছেই। সিলেবাস নেই আপনাদের কাছে? স্যার, আসছে স্যার, আমাদেরকে তো স্যার সবসময় সিলেবাস ঘুরে ফিরে আসে এতে। সিলেবাস প্রথমে দিয়ে দিচ্ছেন স্যার। আপনার কাছে সিলেবাস নেই? না ওই যে পরীক্ষা সিলেবাস বলছিলাম যে আরে এই সিলেবাস আরে আমরা প্রথম যেটি থেকে যে পড়িয়েছি, এই সিলেবাস দিতে সিলেবাস ওই আপনাদের কাছে সিলেবাস নেই? এটা নেই? আছে স্যার, কারো আছে যদি আছে লাগে আছে বললেন, আমি আবার আলাদা করে আছে দিয়ে দেবো না, আছে আপনি আছে সবসময়
সবাই এটা একটা একটা ওইটা প্রিন্ট করে আচ্ছা, রেখে দিবেন এখান থেকে। আপনারা ক্লাসের আলোচনা দিয়ে ধারণা করবেন যে এই জায়গাটাতে এই যে ভালো করে সিলেবাস প্র্যাকটিস আপনাদের করবেন। যে অনুযায়ী ক্লাস হয়, যে এত নাম্বার ক্লাস হয়, সিলেবাসে এই রয়েছে, এই কাগজটা নেই আপনাদের কাছে? স্যার আছে আছে আচ্ছা স্যার, স্যার, কিন্তু সব আমি আছে স্যার, না একটু একটু আলাদা একটু বলছি যে separate- আমার পরীক্ষার সম্বন্ধে একটু ভিন্ন বলছিলাম যে স্যার দাদা হলো প্রশ্ন করলো যে এই সিলেবাস অনুযায়ী সাজেশন উনি এইটাই আমাদের উনি সাজেশন কিনা। সা- আসলে সাজেশন আপনি তো বললেন যে এইটাই এটাই এইটাই সাজেশন। সাজেশন, সাজেশন, আপনি তো এইটাই এটাই বুঝাইছিলেন সাজেশন, তখন। আলাদা কোনো ওনারা আচ্ছা সাজেশন দেবেন না। এইটা আচ্ছা আমাদের যে একসেপ্ট করেছে এইটাই কপাল ভালো। কারণ হচ্ছে আচ্ছা আমি এইটা হ্যাঁ পাঠিয়ে দিয়েছি যে আমরা এই এই শিক্ষা দিয়েছি, বলছে এইটা সিগনেচার হুম, করে পাঠিয়ে দিয়েছেন উনি, বলছে যে এইটা আমি স্বীকৃতি দিলাম। তেমন মানে এর ভিতর থেকে এই প্রশ্ন আসবে। আচ্ছা ঠিক আছে এমনকি উচ্চতর ব্যাচেরও এই যা যে সিলেবাস রয়েছে উচ্চতর ব্যাচের এর ভিতর থেকেই আসবে। তখন আমি এখানে মার্ক করে দিয়েছি যে এই এই ক্লাসগুলো আমি উচ্চতর ব্যাচের এখনো নিয়ে পারিনি, আচ্ছা, আচ্ছা। তো বলছে ঠিক আছে ওই কয়টা বাদেই আসবে। বুঝতে পারছেন? স্যার প্রাথমিক জ্যোতিষে স্যার যেভাবে আমাদেরকে যতগুলো বিষয় শেখানো হয়েছে, এতগুলো বিষয় তো স্যার অন্য কোনো প্রতিষ্ঠান আমার মনে হয় না শেখানোর অন্য কথা। এর কোনো বাইরে ওনারা কি প্রতিষ্ঠানে কোশ্চেন এগুলা করবে স্যার প্রাথমিক জ্যোতিষে? এগুলা এটা দেয়নি আপনারা স্যার। পরবর্তী জীবনে অনুধাবন করবেন যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের কি শিখিয়েছে আর অন্য প্রতিষ্ঠানে কি শিখায়, এটা পরে অনুধাবন করবেন। মন চাইলে উচ্চতরে ভর্তি হবেন, না হলে না। এই না শেষ, স্যার আমি ও প্রসঙ্গ না। স্যার আমি স্যার- হ্যাঁ বলেন। না স্যার আমি আমার জীবদ্দশায় ভগবান আমাকে যতদিন বাঁচার আগে এতদিন পর্যন্ত আমি সনাতন এক্সক্লুসিভ কোচিং সেন্টারের সাথে থাকবো এবং আরো মানে ছাত্র হয়ে থাকবো স্যার। আর এই যে প্রশংসা করার একটু দরকার আগে নেই, বলছিলেন যা করবেন কামার যা করে গড়ে তার মনে মনে থাকে, আপনারা মনে মনে রাখেন, বুঝলেন? স্যার এটা প্রকাশ করার আপনি দরকার যে নেই। শিক্ষা আমি দিয়েছেন ওগুলা আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে একটি জিনিস জানাতে হয়, জানালে আপনাদের কষ্ট লাগবে, এই জন্য জানাতে চাচ্ছি না। আমি অন্যান্য বছর ধরেন এই যারা যারা পরীক্ষা দেবে সবাই ফি আমার কাছে দেয়, ধরেন দিয়ে তারপরে অনেকে আবার রিকোয়েস্ট করে যে আমি স্যার একটু দিতে পারছি না, তা আমি কি সময় পাবো কিনা। আমি তখন কিন্তু বলি যে ঠিক আছে আপনি ওই দিয়েন, ওই পরে রেজাল্টের আগে যে কোনো সময় দিয়ে দিয়েন। অনেকে রেজাল্টের সময়ও দেয় কি দেয় না তার কোনো নিশ্চয়তা নেই, এরকম ঘটনা অনেক ঘটেছে। তো এবার আমি নীরজ স্যারকে দায়িত্ব দিয়েছি, কারণ হচ্ছে আমি তো পারি না, সময় পাই না, এই জন্য নীরজ স্যারকে দায়িত্ব দিয়েছি। আপনারা অনেকে দেখা যাচ্ছে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্যের কারণে দিতে পারেননি, মানে এই তারিখের মধ্যে পরিশোধ করতে পারেননি বিধায় পরীক্ষাটা দিতে পারলেন না। এটা আমার খুব কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে। কিন্তু সেই কয়জন যারা পারছেন না আর্থিক কারণে, এই কয়জন যদি আমার কাছে নক করতেন, তো আমি প্রয়োজনে গোপনে আপনাদের টাকাটা নীরজ স্যারের ওই বিকাশ বা ব্যাংকে পাঠিয়ে দিয়ে শেষে বলতাম যে স্যার অমুক টাকা পাঠিয়ে দিয়েছে, ওনার নামটা ইনক্লুড করে নেন, কিন্তু নীরজ স্যারকে বুঝতে দিতাম না। তারপরেও আমি আপনাদের পরীক্ষা দেওয়াতাম, কিন্তু আপনারা সেটি বলেননি। আপনারা আমাকে বাঘ বা সিংহ মনে করেছেন, কিন্তু বাঘ সিংহ আমি কিছু না, আমার হৃদয়টা আপনাদের নিয়ে, কিন্তু সেটি আপনারা জানেন না। এইটা হচ্ছে আপনারা জ্যোতিষ অনুধাবন করতে পারেন। বুঝতে পেরেছেন? আসি এবার পরে, ধরেন আপনাদেরকে আমরা পড়াইনি যে রাশি অনুপাতে রাশির প্রতীক কি, এগুলো পড়াইছি না? রাশির প্রতীক, নক্ষত্রের প্রতীক, এটা পড়াইছি না? জি, স্যার। অমুক নক্ষত্রের এই প্রতীক কেন, অমুক রাশির এই প্রতীক কেন, এটা আপনারা বলতে উত্তর দিতে পারবেন না? এমন কি কঠিন প্রশ্ন করি, মানে আমার থেকে কঠিন প্রশ্ন ওনরা করতে পারবে বলে আমার মনে হয় না। আমি যা থেকে কঠিন পারবো, এটুকু মাথায় রাখবেন, স্যার ভালো। পারবেন না। স্যার আপনি যে কোশ্চেন বানাই দিয়েছেন এটা আমাদের আর ভাগ্য। গত গত বছরের ব্যাচে ভাইবা স্যার আপনি কোন প্রশ্ন করলেন, অন্যান্য সবাই তো আরো সহজ ছিল। গত বছরের ব্যাচে স্যার এটা এটা কেন সুকান্ত বাবু, আমি আপনাকে বলি, আপনি বোধহয় জানেন না যে আমাদের গুরুজি কিন্তু কখনো ওপেন ফিল্ডে তার শিক্ষার্থীকে ফেভার করেন না। স্যার এটা দেখছি স্যার, পরীক্ষা পদ্ধতি টোটালি এটা আমি মনে রাখবেন। ভিডিও দেখছি তো স্যার, এখানে মনে হয় এলোমেলো করার কোনো সুযোগই নাই। মানে না, লিখিত লিখিত পরীক্ষা যেরকম আপনি টোটালি দেখছি। ওইখানে ওপেন ফিল্ডে শিক্ষা ফেভার পাবেন এটা ভুলে যান। আর ইতিপূর্বে ইতিপূর্বে অন্যান্য যারা এক্সামিনার পরীক্ষা নিয়েছেন তারা কিন্তু আমাদের ডক্টর কেসি পাল মহোদয় শিক্ষার্থীদের ভরি ভরি প্রশংসা করেছেন এবং গুরুজিকে সম্মানিত করেছেন যে আপনি তাদেরকে এইভাবে গড়ে তুলছেন।
তো এই বেস থেকেও আমরা সেটা আশা করতে চাই, তারা যাতে আপনাদের প্রশংসায় মুগ্ধ মানে মুখরিত করেন, সেটা আমরা এই ব্যাপারটা দেখতে চাই আপনাদের কাছে। আর আশা করি পারবেন, আপনাদের আজকের ক্লাসের পাঁচটাঞ্চল্য বলে দিচ্ছি যে আপনারা পারবেন। অবশ্যই। স্যার, সুকান্ত দার প্রশ্নের একটা মানে ছোট্ট উদাহরণ অ্যান্সার হইতে পারে যে হ্যাঁ, ওইখানে যেসব স্যাররা থাকবেন আমাদের প্রশ্ন করবেন, ওনারা হয়তো একটা প্লাস্টিক বল আর প্লাস্টিক ব্যাটের হিসেবে আমাদেরকে কোশ্চেন করবে। স্যার ওই মুহূর্তে কাঠের বল ছুড়ে দিয়ে মানে এটাও একটা বোঝানোর বিষয় যে হ্যাঁ, ওনারা এর থেকেও বড় মারার জন্য প্রস্তুত। ইয়েস ইয়েস কাঠের বল ইয়েস দিয়ে খেলতে ইয়েস, পারে, প্লাস্টিক বল শুধু বিষয় না, এরা কাঠের বল দিয়ে খেলতে পারবে। তো এইটা খেলতে আমি মনে করি গুরুজির এটাই উদ্দেশ্য যে না, আপনারা প্রশ্ন করতেছেন ভেরি গুড, কিন্তু এর হ্যাঁ, থেকেও টাফার লেভেলে তারা খেলতে পারে। দেখেন, আমি একটু আলোচনা করি, আপনারা একটু শুনুন। আর রাত্রে ক্লাসে আবার মন ভরে আলোচনা করব। যেমন ধরেন কালসর্পদোষ আমরা জানি, যদি ধরেন প্রশ্ন করে কালসর্পদোষ কি, আমরা তো জানি কালসর্পদোষ কি। তাহলে আমরা কিন্তু এও জানি কালসর্পদোষ কত প্রকার, তাও জানি, জানি না? জি স্যার। কি কারণে হয় সেটা জানি না। যে লগ্নে রাহু, অষ্টমে কেতু, লগ্নে তৃতীয় রাহু, নবমে কেতু, চতুর্থে রাহু, দশমে কেতু, এই কি কি কালসর্পদোষ হয় এটাও তো জানি আমরা, জানি না? জি জি স্যার। স্যার, পারবো। জানি তাহলে জানি স্যার। সাধারণত প্রতিষ্ঠানে পরীক্ষা হয় যে কালসর্পদোষ কি, কালসর্পদোষে কি হয়, এই ধরনের প্রশ্ন করে। আমরা কিন্তু এজন্য যে কালসর্পদোষ কত প্রকার তা শিখিয়েছি আপনাদের, সেই অনুযায়ী কালসর্পদোষ কখন যোগে পরিণত হয় সেটিও শিখিয়েছি। সেটি আপনারা লগ্ন সাপেক্ষে তখন বলবেন যে এই লগ্ন সাপেক্ষে এই রাহু মূল ত্রিকোণে থাকে, এই লগ্ন সাপেক্ষে রাহু তার আদ্রা নক্ষত্রে তুঙ্গস্থ থাকে, এই লগ্ন সাপেক্ষে হচ্ছে রাহু তার মানে কি ওই বৃষধনু তার যে নিচস্থ থাকে। তো এই কারণে কালসর্পদোষের দোষ অনেকটা খণ্ডায়। এমনকি বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট বা শুক্রযুক্ত, শুক্রদৃষ্ট থাকলে এই কালসর্পদোষের প্রভাবটা অনেকটা কমে যায়। এও আমরা শিখাইছি না? তো এই প্রশ্নকে কত রকম ঘুরিয়ে দিতে পারে এটা আমরা ঠিক ততভাবে আমরা ক্লাস নিয়েছি না? স্যার, লগ্ন বাইরে থাকলে লগ্ন ভঙ্গ হবে। লগ্ন এছাড়া স্যার ভঙ্গ। আরেকটা বিষয় দেখাইছিলেন, লগ্ন ভঙ্গ। এখন স্যার আরেকটা বিষয় দেখাইছিলেন যে রাহু এবং কেতুতে যে এই এই দুই জায়গায় স্যার গ্রহ আছে। এই যে দুই হুম জায়গায় গ্রহ থেকেও কিন্তু কালসর্প ভঙ্গ হতে পারে ডিগ্রিগত বিষয়ে। হুম রাহু হুম। যদি ডিগ্রি ছুটে যায়, আর দুই হ্যাঁ, আছে কিন্তু ডিগ্রি ছুটে গেলেই তো স্যার সেটা কালসর্প ভঙ্গ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ডিগ্রিগত ভাবে এক পাশে থাকতে হবে, শুধু যুগ্ম থাকলে হবে না, সেটা থাকতে হবে। আর রাহু কেতু এইদিকে ঘোরে, আর হচ্ছে বাকি গ্রহগুলো সব এদিকে ঘোরে, এটা তো আমরা জানি। ডিগ্রি কিন্তু স্থির, ডিগ্রি এই দিক থেকে হচ্ছে এইদিকে যাচ্ছে, মানে 30 ডিগ্রি এখান থেকে এক থেকে এই পর্যন্ত 30 যাচ্ছে। আর রাহু 30 থেকে 29, 28, 27 এইভাবে কিন্তু নিচের দিকে নামছে। জি রাহু স্যার। 10 ডিগ্রি মানে কি, রাহু এদিক থেকে 20 ডিগ্রি মাথায় আছে। এই অনুযায়ী এটুকু আমাদের মাথায় রাখতে হবে। ওটুকু তো রেখেছেন। একদিন ওই গ্রুপে লেখালেখি হয়েছিল, সেদিন আমি ওই জায়গায় ভুল করেছিলাম। ওই চয়ন বাবু আমার ওখানে চেম্বারে ছিলেন, চয়ন বাবু আছে কিনা এখানে জানি না, আমি তো স্ক্রিনে এটা সব দেখতে হ্যাঁ পাচ্ছি স্যার, না। হ্যাঁ স্যার, স্যার না। দিছিলেন স্যার। তো হ্যাঁ, হ্যাঁ। তারপরে ধরেন আমরা যেমন এই গতবার এক ধরনের প্রশ্ন পেয়েছিলাম, কি প্রশ্ন, মাঙ্গলিক দোষ কি। তাহলে মাঙ্গলিক দোষ তো আমরা জানি যে লগ্নে মঙ্গল, 4 নম্বর ঘরে মঙ্গল, এই যে লগ্নে মঙ্গল, 4-এ মঙ্গল, 7-এ মঙ্গল, 8-এ মঙ্গল আর 12 নম্বর ঘরে মঙ্গল মাঙ্গলিক দোষ। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে লগ্নে মঙ্গল তার চতুর্থ দৃষ্টিও তো চতুর্থে পড়ে, লগ্নে মঙ্গল মানে সপ্তমে মারক ঘরে দৃষ্টি পড়ে, অষ্টমে মঙ্গল মানে তার চতুর্থ ঘর মানে একাদশে দৃষ্টি পড়ে, আবার দেখা যাচ্ছে ধনভাবে তার তৃতীয় দৃষ্টি পড়ে অষ্টমে পড়লে। তাহলে এই দৃষ্টিগত জনিত কারণে বা মঙ্গলের অবস্থান জনিত কারণে এটি আপনাদের শিখাইছি না যে মঙ্গল দোষের ফলাফল বিশ্লেষণ যদি করতে হয়, তাহলে ধরেন একটি লগ্ন হয়তো আপনারা আঁকলেন যে কর্কট লগ্নের লগ্নে মঙ্গল, মঙ্গল নিঃশ্রেষ্ঠ মাঙ্গলিক দোষ হয়েছে। কিন্তু এই মাঙ্গলিক দোষ কি কি ক্ষতি করবে কি লিখতে পারবেন না, যে লগ্নে মঙ্গল থেকে চতুর্থে দৃষ্টি দিয়েছে, এটা বন্ধুহানি বা বন্ধু বিপর্যয়, জমি জমা নিয়ে কলহ বিবাদ, যে যেটা গৃহের সুখ নষ্ট, জমি দ্বন্দ্ব 1 বিঘা চলে গেল তাতে কি যায় আসে, কিন্তু বাড়ির জমি নিয়ে যদি 2 ইঞ্চি যায় সেটাই তো সমস্যা। তারপর হচ্ছে সহকর্মী, অংশীদার, তারপর জনপ্রিয়তা, সামাজিক কাজকর্ম, যানবাহন,
এগুলো, এই যে যানবাহনের কথা, আমার গাড়ির এসিটা নষ্ট হয়েছে, লাগালাম হচ্ছে ঢাকার থেকে এসে 10 তারিখ না 11 তারিখ রবিবার যেদিন পড়েছে সেই দিন লাগালাম কম্প্রেসার, 20,000 টাকা খরচ করে, সেটা গেল আবার উড়িয়ে। গত পরশুদিন রাত্রে মানে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত বসে নতুন এসি সেট লাগালাম, 95,000 টাকা ব্যয় করে গতকাল, গত পরশু দিনে। ঢাকা থেকে মিস্ত্রি গাড়ি নিয়ে এসে মালিক সহ এসে লাগায় তারপরে ফিটিং করে গেছে। কত সহ্য করা যাবে? 30 তারিখ পর্যন্ত চলবে, আরো আরো অনেক কিছু চলবে। ল্যাপটপ কোন সময় উড়িয়ে যায় তাই দেখে। ও আজকে রাউটারে কাজ করতেছে না, রাউটারে বলতেছে নেট স্লো। শালা। তো তখন এই চতুর্থ দৃষ্টি লগ্নে মঙ্গল থেকে সপ্তমে থাকলে মাঙ্গলিক দোষ হতো, আর সপ্তমে দৃষ্টি দিয়েছে, তাহলে শনি হচ্ছে মঙ্গলের শত্রু, শনির শত্রু মঙ্গল, মঙ্গলের শত্রু তো আর শনি নয়। প্রথম ভাবে দৃষ্টি দিলে হবে, ওই মঙ্গলের দৃষ্টি দিয়েছে এই হবে, অষ্টম ঘর শনির। আর হচ্ছে এই মঙ্গল, হ্যাঁ এই দৃষ্টি দিয়েছে, আর অষ্টম যদি দ্বাদশে মঙ্গল থাকে তখন পঞ্চমে দৃষ্টি পড়ে নাকি, হ্যাঁ পঞ্চমে দৃষ্টি পড়ে, দ্বাদশে থাকলে এই জায়গায় দৃষ্টি পড়ে। একটু ডিটেলস ব্যাখ্যা লিখে দিলে তো, একটা লগ্নের মঙ্গল 5টি জায়গায় বসিয়ে যদি একটি লগ্নের ওই 5টি জায়গার বসিয়ে 5টি জায়গার দৃষ্টি যদি 5 লাইন লিখে দেওয়া হয়, তো ওই প্রতিষ্ঠানের স্যাররা বুঝবে যে জিনিস কি হয়েছে। এরা আমরা একটু খাইটিয়ে সেইটুক লিখে দিতে পারবো না? অল্প কথা লিখবো কিন্তু একটু ভালো করে লিখে দিতে পারবো না? স্যার গত বছরের শুভেনিরে যে মাঙ্গলিক দোষের যে লেখাটা ছিল স্যার, সেখানে তো মানে প্রথমে মানে ক্লাসের আগে ওটা পড়ছিলাম তো স্যার, তো ওখানে দেখছিলাম স্যার যে লগ্নে, তারপরে স্যার আপনার রাশিতে, মানে এই দুই জায়গাতেই যদি আবার চতুর্থ লগ্নে মানে সপ্তম অষ্টম দ্বাদশে থাকে সেক্ষেত্রে হবে, কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে রাশিটা ধরা যাবে না, শুধু লগ্নটা আর কি ধরতে হবে। হম, হ্যাঁ সুন্দর, ঠিকই। তারপরে ধরেন না, এই যে ইতিপূর্বে আমরা প্রশ্ন দেখেছি যে 7.5, 7.5 কি, 7.5 ফলাফল ব্যাখ্যা করুন। এবার 7.5 আমি কিন্তু আপনাদের শিখিয়েছি যে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে 7.5 প্রথম ধাপ, মানে এটা বৃহস্পতির মেষ রাশি, মানে এটা কর্কট রাশি দিয়ে বোঝায়। তাহলে কর্কট রাশি যেহেতু আছে, কর্কট রাশির এই ঘরে শনি আসলে 7.5 শুরু হবে, এই ঘরের 2.5 বছর 7.5, আর এই ঘরের সিংহের 2.5 বছর 7.5। তাহলে কর্কট রাশির দ্বাদশপতি হলো বুধ, তো কর্কট রাশি তখন কর্কট লগ্নে চলে যাবে, তাহলে বুধই তো প্রথম পাপ, সে তৃতীয় এবং দ্বাদশপতি। তাহলে বুদ্ধির ভুলেই আমি প্রথম 2.5 বছর বুদ্ধির ভুলির কারণে ভাই ভাই মারামারি করব, ঠাস করে বাড়ি মারবো, শালা সেই চিকিৎসার খরচ আমার দিতে হবে, এই কথা বলতে পারি না? কারণ তৃতীয় পতি যেহেতু পারি। যদি রাশির উপর দিয়ে যায় তখন আমরা বলতে পারবো যে শনি যাচ্ছে, সে সপ্তম এবং অষ্টম পতি, তাহলে জীবন সঙ্গীর সঙ্গে মনের কষ্ট হতে পারে, জীবন সঙ্গী রোগ ব্যাধি হতে পারে, প্রবৃদ্ধির জায়গা থেমে যেতে পারে, আয় বেশি ব্যয় হতে পারে, পরাজিত হতে হতে পারে, শোক আসতে পারে, তারপরে বাধা আসতে পারে, মৃত্যু সম যন্ত্রণা হতে পারে, পরমার্থ চিন্তা চেতনা নষ্ট হতে পারে, পুলিশি ঝামেলা টামেলা হতে পারে, এইসব জিনিস লিখতে পারি না? পারবো Yes, স্যার। sir, পারি। যখন সিংহের উপর দিয়ে যাবে তখন সিংহের উপরে 2.5 বছর আমরা বলবো যে এটা ধনভাব, তাহলে কর্কটের ধনভাব, ধনপতি হচ্ছে রবি, তাহলে রবি কর্কট লগ্নে কি, কর্কট লগ্ন তখন ওই রাশি অনুযায়ী ওই লগ্ন অনুযায়ী ওই একই চলে যেতে হবে। তাহলে রবির কথা কোনো কিছু বলা হয়নি, স্যার কিন্তু আমাদের ধনপতি সপ্তম পতি আমাদের তো স্যার অলওয়েজ, আমাদের তো স্যার আরো ডিটেলসে বলেছিলেন স্যার। হ্যাঁ ওই যে অলওয়েজ স্যার, যে আপনার যে প্রথম মানে ওই সময় মানে শুধু রাশির উপর দিয়ে না, যে যে তিন তিনটা করে নক্ষত্র আছে, ওই হ্যাঁ। নক্ষত্রের উপর দিয়ে যখন যাচ্ছে, ওই নক্ষত্রগুলো কোন ভাবে বসছে সেই ওরে নক্ষত্রের সাথে এর নক্ষত্র সম্পর্ক। পর্যন্ত লাগবে না, ওই প্রতিষ্ঠানে নক্ষত্র পর্যন্ত দিলি তো ভীষণ, তাহলে তো মোটে আমাকে মাথায় নিয়ে নাচবে ওরা, আমরা কিন্তু লাগবে না এইটুক বললে তাই কি করবে আপনি জানেন? শিখলাম তো স্যার, এই নক্ষত্র দিয়ে স্যার। হ্যাঁ, সুন্দর, যদি নক্ষত্র দিয়ে বলতে পারেন আরো ভালো। পারবো না কেন স্যার, আপনি তো হ্যাঁ, নক্ষত্র দিয়ে তো স্যার। এই তাহলে ভয় কার রয়েছে বলেন, পরীক্ষা নিয়ে ভয় কার রয়েছে? এই তো এই পর্যন্ত তো অনেক কিছু আলোচনা করে স্যার ফেললাম। আমাদের যারা আছে বুঝছেন, হুম, অনেকে তো স্যার বলতে পারতেছে না কিন্তু লিখতে ঠিকই পারবে। আপনি দেখেন এটা স্যার। আগেও ঘটেছে যে ওনারা বলতে পারে না কিন্তু লিখে ঠিকই মেরে দিয়েছে। দেখি কি 2 ঘন্টায় ওরে বাবা 15 পেজ 18 পেজ 20 পেজও লিখেছে, এমন দেখেছি। আচ্ছা, এবার আসি রাশি অনুপাতে, ধরেন আমরা বললাম যে নক্ষত্র অধিপতি,
আমরা জানি না? মেষ রাশি অশ্বিনী নক্ষত্র কেতু, ভরণী নক্ষত্র শুক্র, কৃত্তিকা নক্ষত্র রবি, ঠিক আছে, রবি। কৃত্তিকার পরে রোহিণী নক্ষত্র চন্দ্র, তারপরে মৃগশিরা নক্ষত্র মঙ্গল, এগুলো আমরা জানি না? এগুলো স্যার জানি, এগুলো তো স্যার স্যার এগুলো একদম মুখস্থ স্যার এগুলো ফাউন্ডেশন। স্বাভাবিকভাবে যদি কেউ মুখস্থ করতে চায় ওইভাবে স্যার হবে না, কিন্তু এক একজনের মুখস্থ করার ধরন একরকম। আমি একটা হ্যাঁ। সূত্র তৈরি করে নিয়েছি নিজের মতো করে, ওই সূত্র দিয়েই আমি সবগুলোই তো স্যার আমি মিলাই। আপনি নবতারা বলেন, এই যে কেবল ত্রিপাল হ্যাঁ, বলেন, একই সূত্রের সাথে স্যার, মানে টোটালি একই সাথে। মানে আমি কেতু দিয়ে শুরু করি, একের সাথে 9, হ্যাঁ 1 সেকেন্ড নয়, যেমন স্যার দুইয়ের সাথে 10, 3-এর সাথে 11, 4-এর সাথে 12, 5-এর সাথে 13, 6-এর যেমন স্যার সাথে 14, যেমন স্যার 7-এর সাথে 15, 8-এর সাথে 16, 9-এর সাথে 17, আবার 10-এর সাথে কত, 18 না স্যার 19? আর একটা সহজ বুদ্ধি আছে স্যার। কি? যেমন স্যার এই নিউমারোলজি বলতে পারে, যেমন ওই যে আপনার স্যার রাহু 24 নম্বরে বসে, 24 মানে কি 4 আর 2 6, 6 মানে হচ্ছে রাহু ও নিজের 6 নক্ষত্রে আবার বসে। আত্রায় রয়েছে 6, হ্যাঁ আর 15 মানে 5 আর 1 6। মানে টোটালি স্যার ওই নিউমারোলজি চিন্তা করা যাবে। মানে ওটাও তো নিউমারোলজিতে আপনাদের শিখিয়েছি, আমি মানে এখানে শিখিয়েছি। এখানে 3-4 প্রকারের স্যার মিলাই দেখছে। মানে আমি হয়তো বা 1 সেকেন্ডে বলতে পারলাম না, কিন্তু 2 সেকেন্ডের ভিতর ঠিকই পারবো, কারণ এগুলো হ্যাঁ, ভরণী নক্ষত্র 2, 11 নম্বর নক্ষত্র 2, আর ওদিকে 20 নম্বর নক্ষত্র চন্দ্র। সব দুই, ওই সবই স্যার আপনার এই শুক্রের। হ্যাঁ, নিউমারোলজিতে একই তো। তো এটা পারবো না কেন? মানে এইভাবে আমি আমার মতো করে নিছি যাতে একে ভুল না হয় আর কি স্যার। না পারলে শয়তানি বুদ্ধি নিউমারোলজিটাই আরেকটা আছে। সবচেয়ে সহজ স্যার। শয়তানি বুদ্ধি আরেকটা আছে। সামনের দেয়াল ভালো করে সব পোস্টারও করবেন, মানে দিয়ে তারপরে ইয়ে করবেন, কিন্তু তাতে আপনাদের জীবনটা নষ্ট হবে। আমি চাই না, কারণ অনলাইন পরীক্ষা। তানরা বিদেশ থেকে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, দেশের বাইরে থেকে একটি আন্তর্জাতিক পরীক্ষা, মানে পরিমণ্ডলে পরীক্ষা দেবেন। এটা নকল করা মানে নিজেরা নিজেদের ধ্বংস করা, এটা তো আপনারা জানেন। এটা তো আর আপনার শিশু না, আপনাদের আমি ওইভাবে বোঝাতে স্যার চাই। দেখে উত্তর দেওয়ার ভিতর থেকে উত্তর দেয়া, দুই উত্তর হ্যাঁ, দেওয়ার ভিতর পার্থক্য আছে স্যার। আর আসলে লড়াইটা আমাদের স্যার নিজেদের সাথে নিজের, চোখ আমাদের এটা কারোরই চোখ উচিত হবে না দেখলেই কোনো বোঝা প্রকার যায়। হুম। সবার উদ্দেশ্যে বলা, কেউ তাহলে যাতে ঠিক আছে, ধরেন একটা উম যদি বলা হয় যে ধরেন একটা টিকা আসলো, কি টিকা? ধরেন এই আজকের পুষা নক্ষত্র, পুষা নক্ষত্র 8, মানে টিকা হচ্ছে পুষা নক্ষত্র 8, মানে কর্কট রাশিতে পুষা নক্ষত্র অধিপতি শনি, আর হচ্ছে 8 এদিকে